গড়িয়াহাট ফ্লাইওভার থেকে একটি মেয়ে রোজ তার কাজ থেকে বাড়ি ফিরত স্কুটি করে, এবং সেই সময় প্রত্যেক দিনই একটি ছেলে মেয়েটিকে বাইকে করে ফলো করত। এই থেকে শুরু হয় ঘটনাটার সূত্রপাত, এবং এরপরে সেই মেয়েটির জীবনে যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ নেমে আসে, সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর যদি সম্ভব হয় সেই ঘটনা সম্পর্কিত যদি কোনো ছোট ছবি বা ছোট ভিডিও থেকে থাকে সেটাও কিন্তু পাঠিয়ে দিতে পারেন। আর একটা কথা বলবো, সেটা হলো আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আর 5টা সাধারণ মানুষ শুনতে পারেন, তারা এগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হয়ে উঠতে পারবেন। তা আসুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেটা আমাকে যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার আসল নাম বা পুরো নামটা প্রকাশ করতে বারণ করেছেন। তিনি কলকাতাতেই থাকেন, তো সেই জন্য আমি ওনার পুরো নামটা বলছি না। তো ঘটনাটা বলার ক্ষেত্রে আমি ওনাকে মৌ বলে সম্বোধন করছি। তো মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা বলে নিই, তো তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। মৌয়ের বাড়ি কলকাতাতেই, আর ও ইমেলটাও আমাকে কলকাতা থেকেই করেছে। ওর গ্র্যাজুয়েশন পাশ করার পরে ও বেশ কিছু কোর্স করে, যে কোর্সগুলো করলে ওর মনে হয় যে ও চাকরি পাওয়ার ক্ষেত্রে ওর কিছুটা সুবিধা হবে। তো সেই কোর্সগুলো করে এবং করার পরে ও একটা দুটো জায়গায় চাকরির জন্য চেষ্টা করে, কিন্তু সেখানে ওর খুব একটা ওর মনোমতো চাকরিও পায় না। তো তারপরে আবারও হায়ার স্টাডিজে ভর্তি হয়, এবং সেই রকম করতে করতেই ও গড়িয়াহাটের ওখানে, আপনারা অনেকেই জানেন যে ওখানে প্রচুর প্রচুর জুয়েলারি শোরুমস রয়েছে, তো ওরকমই একটা বেশ নামকরা জুয়েলারি শোরুমে ওর সেলস ডিপার্টমেন্টে চাকরি পায়। এবার যেহেতু ওর কাজটাও বেশ ভালো লাগে এবং স্যালারি ওর ঠিকঠাকই ছিল, তো সব কিছু মিলিয়ে ও ভাবে যে এই কাজটাও কন্টিনিউ করব, তাই ও জয়েন করে। এবার ওর বাড়ি থেকে ও ওর কাজের জায়গায় আসার জন্য স্কুটি ব্যবহার করতো। ও নিজেই স্কুটিটা চালাতো, নিজের স্কুটি চালিয়ে ও শোরুমে আসতো, সেখানেও কাজকর্ম করতো, করে আবার ওই স্কুটি করে বাড়ি চলে আসতো। এবার এই যে ওর যাতায়াতের যে পথটা ছিল, তো এর জন্য ও গড়িয়াহাটের যে ফ্লাইওভারটা রয়েছে, তো সেই ফ্লাইওভারটাও ব্যবহার করতো। এবারে প্রথম ও কাজে জয়েন করে, কাজ শিখতে ওর বেশ কিছুদিন সময় লাগে। তো তারপর থেকেও খুব ভালোভাবেই, খুব ফ্রিলি, খুব আনন্দ করেও কাজটা শুরু করে। এইভাবে মোটামুটি মাস 4-5 হয়ও কাজে জয়েন করেছে। একদিন হঠাৎ করেই ও খেয়াল করে যে ও যখন ফিরছে, মানে শোরুম থেকে যখন ও বাড়ি ফিরছে সন্ধেবেলায়, তো তখন ও বুঝতে পারে যে একটি ছেলে, সেই ছেলেটি বাইক চালাচ্ছে এবং সেই ছেলেটি ওকে ফলো করছে। মানে এটা কিন্তু ওই ফ্লাইওভারের উপর দিয়ে যখন ও আসছিল, মানে ফ্লাইওভারে যখন থেকে উঠেছে ঠিক তার কিছুক্ষণ পর থেকে ওর মনে হয়, এবং ফ্লাইওভার থেকে এক্সিট নেওয়ার সময় অবধি ওর মানে মৌয়ের মনে হচ্ছিল যে ওকে হয়তো ছেলেটা ফলো করছে। মানে ও স্কুটি চালাচ্ছে, ছেলেটাও বাইক চালাচ্ছে, কিন্তু মাঝে মধ্যেই ওর মনে হচ্ছিল যে ছেলেটা বাইক চালাতে চালাতে হেলমেট পরে রয়েছে ঠিকই, বাট ওর দিকে তাকিয়ে রয়েছে, এটা ওর মনে হয়। এবার প্রথম দিন এই ঘটনাটা ঘটে, তো মৌ ভেবেছে হয়তো কোনো মানে ছেলে এরকমভাবে তাকাচ্ছে, এটা তো খুব অস্বাভাবিক বিষয় না, তবে ব্যাপারটা ওর কাছে একটু অস্বস্তিকর লাগে। আপনাদেরও এরকম হয়তো কখনো মনে হতে পারে যে কেউ যদি এরকম তাকিয়ে থাকে, তার মধ্যে আপনিও স্কুটি চালাচ্ছেন, যে তাকিয়ে আছে সেও বাইক চালাচ্ছে,
তো ব্যাপারটাকে ইগনোর করে বাড়ি চলে আসে। বাড়ি এসেও নিজের কাজকর্ম করে ঘুমিয়ে পড়ে। আবার পরের দিন ও কাজে আসে, মানে যখন ও বাড়ি থেকে ওই গড়িয়াহাটে আসে তখন কিন্তু এই ঘটনাটা ঘটে না। তো যখনই ও ফেরার সময় আবার ও সেম জিনিসটা খেয়াল করে যে আবার যখন ও ফিরছে ওই ছেলেটা সেম জামা এবং সেম বাইক নিয়ে, ওইভাবে মাথায় হেলমেট রয়েছে, ও মুখ দেখতে পাচ্ছে না পুরোপুরি ভালো করে, কিন্তু মানে ছেলেটা বারবার বাইকটা চালাচ্ছে কিন্তু ওর দিকে তাকিয়ে রয়েছে, মানে একদম ওর সাথে মাঝে মধ্যেই প্যারালাল হয়ে যাচ্ছে। তো সেই দিনও ওর একটু অস্বস্তি লাগে, ও ভাবছে যে মানে ও না মানে সেদিন ভাবছে, যেটা মৌ লিখেছে ইমেলে, যে ও ভাবছে যে আমার পরিচিত নয় তো কেউ, যে আমি হয়তো তাকে চিনতে পারছি না সেই জন্য আমার সামনে বারবার এভাবে আসছে। কিন্তু ভালো করে মানে ও বুঝতেই পারছেন ফ্লাইওভারের উপর দিয়েও বাইক এই স্কুটি করে যাচ্ছে, ফলে ওইভাবে তো কারোর দিকে অত বেশি অ্যাটেনশন দেওয়ার তো সুযোগ থাকে না। তো যতটুকু ও মুখটা দেখতে পায় তাতে ওর কিন্তু মনে হয় না যে ওই ছেলেটাকেও চিনতে পেরেছে। তো ভাবছে যে আমাকে কি তাহলে চেনে, তো ইগনোর করে আবার ও ব্যাপারটাকে। তারপরে আবার 1-2 দিন এরকম কোনো ঘটনা ঘটে না। আবার এই 2-1 দিন গ্যাপের পরে আবার যখন ও ওই 2-3 দিন পরে ও গড়িয়াহাট থেকে আবার ওর বাড়ি আসছে, আবার কিন্তু সেম জিনিসটা ঘটে। ও দেখছে ওই ছেলেটা ওরকমভাবে বাইকে করে আসছে এবং ওর দিকে তাকাচ্ছে, এবং এই জিনিসটা কিন্তু শুধুমাত্র ওই ফ্লাইওভারের উপরেই হচ্ছে। ফ্লাইওভার থেকে যখন ও এক্সিট নিয়ে নিচ্ছে তখন কিন্তু আবার ও ছেলেটাকে দেখতে পাচ্ছে না, মানে ছেলেটা হয়তো অন্য কোনো রুটে চলে গেল এইরকম, মানে এমন নয় যে ওর পুরো বাড়ি পর্যন্ত ওকে ফলো করছে। তো ওর না বিষয়টা খুব মানে এবার ও চিন্তায় পড়ে গেল। এবার ও কী করেছে, ও বাড়িতে কাউকে কিছু বলেনি, তো ও যেখানে কাজ করতো সেই কাজের ওখানে ও 2-3টে কলিগকে কথাটা বলেছে। তো তাদেরকে যখন কথাটা বলে তো তারা তো বেশ হাসাহাসি করছে, বলছে দেখ তোকে হয়তো খুব ভালো লেগেছে, হয়তো তোর সাথে কথা বলতে চাইছে, এবার তুই হয়তো পাত্তা দিচ্ছিস না, তাই হয়তো ছেলেটা কথা বলার সাহস পাচ্ছে না। যা হয় আর কি, একটা আর কি মারছে কেউ কেউ, মানে ব্যাপারটা ওভাবে ও যেরকম সিরিয়াসনেস ছিল ওর ওর মধ্যে, ওর কাছে যে ব্যাপারটা যতটা সিরিয়াস অ্যাকচুয়ালি, বাকিদের মধ্যে না ও ব্যাপারটা যখন শেয়ার করে তারা একটু ইয়ার্কি করছে, তারা খুবই লাইটলি ব্যাপারটাকে নেয়। এবার ঘটনা হচ্ছে ও মানে ভাবছে যে আরে হতে পারে, সেরকমও কোনো ব্যাপার হতে পারে, কিন্তু তখনও আবার ও ভাবছে যে ছেলেটা তাহলে আমার সাথে কথা বলুক, বা আমি তো এক্সিট নিয়ে যখন এমনি রোডে উঠছি তো তখনও ছেলেটা আমার সাথে কথা বলতে পারতো, কিন্তু এইভাবে তাকিয়ে থাকে কেন অদ্ভুতভাবে। এবার আবার কি হলো, ওই মাঝে মধ্যে 2-3 দিন করে ছেলেটার গ্যাপ থাকে, ছেলেটাকে দেখা যায় না। আবার ওরকমভাবে দেখছে, এরকম কন্টিনিউ হচ্ছে যে ছেলেটা ওরকমভাবে ওকে ওই ফ্লাইওভারে ফলো করছে, আবার ফ্লাইওভার থেকে এক্সিট নেওয়ার পরে আর কিন্তু ছেলেটাকে দেখা যাচ্ছে না। তো এইবার মনে মনে মৌ ঠিক করে যে না, এইভাবে চলতে পারে না, আমি এর পরের দিন ছেলেটাকে ডাকবো, ছেলেটাকে আমি জোরে বলবো যে মানে আমি এক্সিট নিয়ে রাস্তার মানে যে রোডে উঠছি, রোড থেকে গিয়ে আমি গাড়িটা সাইডে দাঁড় করিয়ে দেবো, আমি জিজ্ঞেস করবো যে আপনি কিছু আমাকে বলবেন, আপনি এভাবে রোজ রোজ তাকিয়ে থাকেন কেন। মনে মনে একদম ঠিক করে নিয়েছি যে বলবেই এবার, ভালো কথা। এবার ও কি করেছে, সেদিন আর কি ওরকমই সেম জিনিসটা হয়, ও ফিরছে দেখছে আবার যথারীতি ছেলেটা একাই কিন্তু থাকে, ও বাইকে করে ওভাবে ঠিক ওর পিছন পিছন বাইকটা চালাচ্ছে, কখনো কখনো সামনে চলে আসছে এবং ওর দিকে তাকিয়ে থাকছে। তো তখন কি করেছে, মানে জাস্ট যে একটু মানে প্যারালাল হয়েছে, মানে ওর স্কুটি আর ছেলেটার বাইকটা যখন মোটামুটি কাছাকাছি এসছে, সেই সময় মৌ একটু জোরে বলেছে যে আপনি কি আমাকে চেনেন, আমি আপনাকে প্রায়ই দেখি আপনি আমার দিকে তাকিয়ে থাকেন, আপনার কি কিছু বলার আছে, এরকম করে জিজ্ঞেস করেছে। হুম। তো তখন মানে ছেলেটা যে হঠাৎ করে মৌ যে কথা বললো ওর সাথে, ছেলেটা যে একটু অবাক হয়ে যাবে বা ও একটু অপ্রস্তুত হয়ে যাবে সেরকম কিন্তু কোনো ঘটনা ঘটেনি, খুব অবাক রকমভাবে এরকম কোনো ঘটনা ঘটেনি। উল্টে এই কথাটা যখন মৌ বলে তখন নাকি ছেলেটা ওকে বলেছিল যে আমি জানি তুমি এই ফ্লাইওভার থেকে বেরিয়ে কোন দিকে যাও, তো তুমি এক্সিট নিয়ে নাও, তুমি নিয়ে ডান দিকটা করে তুমি গাড়িটা দাঁড় করাও, আমি আসছি। তো এই কথাটা যখন বলে না, ছেলেটা জোরে বাইক চালিয়ে সামনের যে গাড়িগুলো ছিল সেগুলোকে ওভারটেক করে বেরিয়ে চলে যায়। মানে ও আর কি মোটামুটি একটা স্পিডে স্কুটিটা চালায়, আর ছেলেটা ওর সাথে আর কি স্পিডটা ম্যাচ করেই সবসময় ওকে মানে চালায়, যাকে ওকে ফলো করা যায়। এবার যেই মুহূর্তে ছেলেটা মৌকে বলেছে যে আমি জানি তুমি কোন রাস্তা দিয়ে বাড়ি যাও, তো তুমি সামনের দিকে এক্সিট নিয়ে তুমি ডান দিক করে যাও, তো সেই জায়গাটায় তুমি দাঁড়াও, এটা যখন বলেছে না, বলে ছেলেটা মানে একদম ওভারটেক করে চলে গেছে, বাকি গাড়িগুলোকে ভিতর দিয়ে চলে গেছে। এইটা দেখে না মৌ প্রচণ্ড অবাক হয়ে যায়। কারণ আমি আপনাদের ঘটনাটা শুরুতে বললাম যে মৌ যতটুকু দেখেছিল যে কোনো দিনই ছেলেটা মানে যেই মুহূর্তে ও উড়ালপুলটা বা ফ্লাইওভারটা ছেড়ে এমনি রাস্তায় ঢুকছে তখন কিন্তু
মৌ কিন্তু ওই ছেলেটাকে দেখতে পেতো না বা ওই ছেলেটাকে ফলো করছে যে সেটা কিন্তু দেখতো না। ফলে ছেলেটা যে আদৌ জানে যে ও কোন দিক দিয়ে বাড়ি যায় বা ওর বাড়িটা কোনটা বা কোন রাস্তাও তারপরে নেয়, এটা ওর কাছে একেবারেই এক্সপেক্টেড ছিল না। ও ভেবেছে ছেলেটা জানে না। যাই হোক, তো ও একটু অবাক হয়ে যায়, কিন্তু ও ভাবলো যে বাহ, ছেলেটা এটাও জানে, তাহলে আমাকে তো আর দেখা করতেই হচ্ছে আজকে। আজকে আমি, ও যেরকম বলেছে আমি সেখানে গিয়ে গাড়িটা দাঁড় করাচ্ছি এবং আমি ছেলেটাকে জিজ্ঞেস করবো ও এত কিছু কী করে জানে। তাহলে কি ও আমাকে পিছন থেকে আরও ফলো করে, মানে হয়তো অনেকটা ডিস্টেন্সে ফলো করে, আমি হয়তো বুঝতে পারি না। এরকম নানান প্রশ্ন ওর মনের মধ্যে আসতে থাকে। এবারে ও গিয়ে ওখানটা দাঁড়িয়েছে। এবার যেখানটা দাঁড়ানোর কথা ও সেখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছে, কারণ ওই জায়গাটায় ট্রাফিক পুলিশ ছিল। এবার ওখানে প্রচুর গাড়ি ফাড়ি ওভাবে তো দাঁড় করানো যায় না, তো ওখানটা দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আছে। এবার ভাবছে যে ছেলেটা গেল কোথায়। ও তো আমার আগে ওভারটেক করে বেরিয়ে গেল, তো ওর আগেই পৌঁছে যাওয়ার কথা। তো বুঝতে পারছে না কি হলো ব্যাপারটা। তো 2 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এরকম করে 10 মিনিট কেটে গেছে। তো মোয়ের না খুব রাগ হয়ে গেছে। খুব স্বাভাবিক ভাবছে যে ছেলেটা আমাকে দাঁড়াতে বললো, ও আমার আগে বেরিয়ে গেল বাইক নিয়ে, অথচ এখনও আসতে পারলো না। যাই হোক, তো ও ভাবলো যে দূর, বাজে ছেলে একটা, আমার সাথে ইয়ার্কি ফাজলামো মারছে, এরপরের দিন আমি হলে কোনো পাত্তাই দেবো না। তো এই ভেবে ও স্কুটিতে উঠে হেলমেটটা পরছে, বেরিয়ে যাবে। এমন সময় ও দেখছে ওই যে ছেলেটা ছিল, সেই ছেলেটা মানে কোথা থেকে মানে এলো, মানে ঠিক উল্টো দিকের রাস্তা থেকে মানে ছেলেটা এসছে। ছেলেটার হাতে হচ্ছে মানে পুরো এক বাঞ্চ গোলাপ ফুল আর একটা বড় কেক। ওর জন্য নিয়ে এসছে, ওকে মানে প্রথমেই দিচ্ছে। এবার মৌ না প্রচণ্ড অবাক হয়ে গেছে যে ছেলেটা আমাকে দুদিন মানে বিগত প্রায় 10-12 দিন ধরে ফলো করছে। আমি খুব বিরক্ত বোধ করছি, আমার অস্বস্তি লাগছে। আমি সেটা মানে জাস্ট জানার জন্য যে ও আমাকে চেনে কি না বা কেন এটা করছে, আমি সেই জন্য ওকে ডাকলাম বা বললাম যে আপনি কি আমাকে চেনেন। ছেলেটা হঠাৎ করে এরকম ফুল আর কেক আমাকে দিচ্ছে, আমাকে চেনে না, আমিও ছেলেটাকে চিনি না। তো মৌ না মানে প্রচণ্ড অবাক হয়ে গেছে এবং ওর মনে মনে খুব রাগ হচ্ছে বিষয়টায়, যে আবার কেমন ছেলে, আমাকে 5 মিনিট 10 মিনিট দাঁড় করিয়ে রাখলো এখানে। এবং ছেলেটা মানে তখনও ওকে যখন ওই জিনিস দুটো দিচ্ছে, মানে হাত বাড়িয়েছে দেওয়ার জন্য, সেটা কিন্তু ওর হেলমেটটা খোলেনি, হেলমেট পরেই রয়েছে। তো মৌ বলছে যে এগুলো আপনি আমায় দিচ্ছেন কেন, আপনি আমাকে এগুলো দিচ্ছেন কেন? আর আমি তো আপনাকে ডেকেছিলাম এইটা জানার জন্য যে আমি যখনই এখান দিয়ে যাতায়াত করি বিগত বেশ কিছুদিন ধরে দেখছি আপনি আমার দিকে ওভাবে তাকিয়ে থাকেন। পুরো ফ্লাইওভারটা আপনি আমার পিছনে পিছনে নয়, ঠিক সামনে সামনে নয়, পাশাপাশি আপনি বাইক চালান। আমি এতে খুব অস্বস্তি বোধ করি। আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন, আমি সেই জন্যই আপনাকে ডাকলাম। আপনি আমাকে ফুল কেক এগুলো কেন দিচ্ছেন? আপনার কি আজকে জন্মদিন? এরকম করেও জিজ্ঞেস করেছে। তো ছেলেটা না এতক্ষণ কিচ্ছু বলেনি। তো ছেলেটা শুনেছে, শোনার পরে ছেলেটা বলছে যে আপনি আগে এগুলো ধরুন, তারপরে কথা হবে। তো মৌ বলছে যে কেন, আপনি বললেই আমাকে ধরতে হবে? আর আমি এসব কেক ফুল এগুলো নেওয়ার জন্য কিন্তু আপনাকে ডাকিনি। আমি আপনাকে এই জন্য জিজ্ঞেস করছিলাম যে আপনি আমার দিকে যে তাকিয়ে থাকেন বা আপনি যে আমাকে ফলো করেন, সেটা কেন করেন? তো ছেলেটা বলছে আগে আপনি এগুলো ধরুন। তো মানে এত সুন্দর ফুল, সুন্দর করে কি সাজানো একটা ফুলের তোড়া, গোলাপ ফুল, তার সাথে কেক, এই জিনিসটার মানে খুব সুন্দর আর কি প্রেজেন্টেশন ছিল। এবং ছেলেটা মানে ওইটা না ধরলে কোনো কথাই বলছে না। তো সেই জন্য বাধ্য হয়ে মৌ যেটা আমাকে লিখেছে, ও বাধ্য হয়ে ফুলের তোড়াটা আর ওই কেকটা ও হাতে নেয়। এবার যখন ও এটা হাতে নিয়েছিল, তখন না ওর মনে মনে একটা জিনিস ভাবছিল যে ঠিক আছে, আমি না ধরলে যখন ও কথা বলতে চাইছে না, আর আমি যখন ছেলেটার জন্য 10টা মিনিট এখানে ওয়েট করলাম, ছেলেটাও যখন আমার জন্য এটা নিয়ে এলো, আমি এটা নেবো না, বাট আমি ধরি। তো ও হাতে করে কি করেছে, ওই কেকটা আর ফুলটা দু হাতে ধরেছে। ধরার পরে ছেলেটার তো পুরো মানে আমি বললাম যে ওই হেলমেট পরা ছিল, তো হেলমেটের সামনের যে মাস্ক মতোটা থাকে ওটা তুলেছে, এবার কিন্তু পুরো হেলমেটটা কিন্তু রিমুভ করেনি, জাস্ট চোখের সামনে থেকে সরিয়েছে। তো দেখছি ছেলেটা মোটামুটি দেখতে আর বেশ আর কি কথাবার্তা যেটুকু মানে যা সাজ পোশাক যা সামনে থেকে দেখেছে, দেখে মনে হচ্ছে বেশ একটা ভদ্র ঘরের ছেলে। তো তখন ছেলেটা ওকে বলছে যে আপনি যে আমার সাথে এই যে যেচে কথা বললেন, আমি এটাই চাইছিলাম যে আপনি আমার সাথে একটু যেচে কথা বলুন। তো আজকে আপনি আমার সাথে যেচে কথা বললেন, আমি আপনাকে দাঁড়াতে বললাম এখানে, কিন্তু আমি ভেবেছিলাম আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখলেন আমি আপনার সামনেই তাড়াতাড়ি বাইক করে বেরিয়ে গেলাম, কিন্তু 10টা মিনিট দেরি হলো, তার জন্য আমি কিন্তু আপনার কাছে ক্ষমা প্রার্থী। মানে খুব সুন্দর করে একদম পোলাইটলি কথাগুলো বলে। তো মৌ না প্রচণ্ড অবাক হয়ে যায়। মানে এই যে ছেলেটা যা যা করছে, ছেলেটা যা যা রিয়াকশন দিচ্ছে, এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু মৌ মানে বলা যেতে পারে প্রত্যেক পদে পদেও অবাক হয়ে যাচ্ছে।
যে ছেলেটা আমার সাথে এত পোলাইটলি কথা বলছে এবং কথাবার্তা যখন বলছে, বা ছেলেটা মাঝখানে একবার ফোন বার করলো, ফোনটাও বেশ একটা ভালো ফোন, দামি ফোন। তো ভাবছি যে এরকম একটা ভদ্র ঘরের ছেলে, হয়তো ভালো কাজকর্মও করে, সে হঠাৎ করে রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, তাকে 14-15 দিন ধরে ফলো করছে, তার পিছনে পিছনে বা সামনে সামনে পাশাপাশি বাইক চালাচ্ছে, এটা কেন? ওরা বুঝতে পারছে না কিছু, যে ছেলেটা কি আদৌ মানে হয়তো পুরোটাই ফ্রড, অথবা ছেলেটা খুবই বাজে প্রকৃতির একটা ছেলে, এরকমই সব মেয়েদের সাথে হয়তো করে বেড়ায়, ও কিছুই বুঝতে পারছে, মানে কোনো ফিগার আউট করতে পারছে না। তো তখন মৌ অবাক হয়ে গেছে, এবং ও মনের মধ্যে ওর প্রচুর কিছু চলছে, বা ও মানে অত কিছু তার ওভাবে বলা যায় না। তো ও বলছে যে আচ্ছা আপনি আমাকে কেন ফলো করছেন, আপনি সেই প্রশ্নের কিন্তু উত্তরটা দেননি এখনো। তো তখন বলছে যে হয়তো আমার আপনাকে ভালো লেগেছে, মানে অন্যভাবে ভাববেন না, মানে সেটা কিন্তু নিজে থেকেই এই কথাগুলো বলে। এবং এখন আমি যে জিনিসগুলো আপনাদেরকে বলছি সেটা কিন্তু মৌ ঠিক যেভাবেই লিখেছে, একদম কোট আনকোট আমি সেভাবেই আপনাদেরকে বলছি। তো মৌকে নাকি তখন ছেলেটা বলে যে হয়তো আমার আপনাকে ভালো লেগেছে, কিন্তু খারাপ কিছু ভাববেন না, বন্ধু হিসেবেও তো ভালো লাগতে পারে। তো তখন ও বলছে যে হ্যাঁ সেটা আলাদা ব্যাপার, মানে এত ভদ্রভাবে আর কি ছেলেটা বলছে, মানে ছেলেটার পুরো প্রেজেন্টেশনটা ওর কথা অনুযায়ী, মৌয়ের কথা অনুযায়ী মানে একদম অন্যরকম ছিল, খুব ভদ্র সভ্যভাবে বলছে। তো তখন ও বলছে যে আপনি আমাকে দেখলেন কোথায়, মানে হঠাৎ করে আপনি রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, সে স্কুটি করে যাচ্ছে, আপনার তাকে দেখে এত ভালো লেগে গেল, বা বা তাকে দেখে আপনার মনে হলো যে এর সাথে আমাকে বন্ধুত্ব করতে হবে? তো তখন ছেলেটা মানে খুব আর কি অন্যরকম টাইপের কথাবার্তা বলে। তো যেটা বলেছিল ওকে, যে দেখুন কাউকে কারোর ভালো লাগতেই পারে, সেটা যে কোনো জায়গাতেই লাগতে পারে, এক ঝটকাতেও কারোর কাউকে ভালো লাগতে পারে, জাস্ট হয়তো দেখেও কারোর কাউকে খুব ভালো লেগে যেতে পারে। আর আমিও এখান থেকে কাজ থেকে ফিরি, আমি আপনাকে বেশ অনেক দিন থেকেই দেখছি, কিন্তু যবে থেকে আমি আপনাকে দেখছি, কিন্তু আমার মনে হলো কিছুদিন হলো যে আপনিও সেটা হয়তো বুঝতে পারছেন। তো সেই জন্য আমার একটু মনে হচ্ছিল, কিন্তু আমি চাইছিলাম যে আপনি যেচে আমার সাথে কথা বলুন, মানে ছেলেটা এটা বলেছে। তো মৌ বলছে যে হ্যাঁ আমি বলতে বাধ্য হলাম। তো তখন মৌ দেখছে যে বেশ ছেলেটা বেশ ভালো কথাবার্তা বলছে। তো তখন মৌ ভাবলো যে না, ব্যাপারটা আমার জানা হয়ে গেছে, মানে আমি মানে একটা মেয়েকে যদি মানে একটা ছেলে বহুদিন থেকে ফলো করে, তো একটা মেয়ের মনে খুব ইনসিকিউরিটি চলে আসে, একটা ভয় চলে আসে। তো অ্যাটলিস্ট এটা জানার পরে মৌ যেটা লিখেছে, যে মৌ না একটু আশ্বস্ত হয় যে ঠিক আছে ছেলেটা অ্যাটলিস্ট কোনো চোর ছ্যাচোর ডাকাত এরকম কিছু নয়, বা ছেলেটা যেভাবে কথাবার্তা বলছে তাতে ওর মনে হয় যে অ্যাটলিস্ট ছেলেটা আমার কোনো হার্ম করবে না, মানে অ্যাটলিস্ট সেফ। তো যাই হোক মৌ একটু মানে একটু রিলিফড হয়, এবং তারপরে মৌ বলছে ঠিক আছে আমার দেরি হয়ে যাচ্ছে, এই বলে ওর হাতে যে কেক আর ফুলের যে বাঁচটা ছিল, মৌ কী করে ওই ছেলেটাকে দিয়ে দেয়। তো ছেলেটাকে যখন দিতে গেছে, তো তখন ছেলেটা বলছে না আমি তো এটা আপনাকে দিয়েছি, আমি এটা আপনার থেকে নিব না। তখন মৌ বলছে না না আপনাকে এটা নিতেই হবে। তো ছেলেটা বলছে না আমি নেব না, আর মৌ বলছে না নিতেই হবে, এই করে ওদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। এমন সময় ওই ছেলেটা মানে মানে ওই ফুল আর কেকটা তো নিতে অস্বীকার করেই, এবং তখন মৌকে জিজ্ঞেস করছে যে আপনি এতক্ষণ ধরে আমার সাথে কথা বলছেন, আপনি তো একবার আমাকে আমার থেকে জানতে চাইলেন না যে আমার নামটা কি? তো এই কথাটা যখন বলে, তখন মৌ যেটা লিখেছে যে ও না ওর হাসিটা চাপতে পারেনি, তো ওর ছেলেটার সামনেই হেসে ফেলেছে, মানে হেসে বলেছে আরে হ্যাঁ আমি তো ভুলেই গেছি, এতক্ষণ ধরে আপনার সাথে কথা বললাম, আমি আপনার নামটাই জানি না, আপনার নামটা কি? তো তখন সেটা নিজের নাম বলে, এবং সেটার নাম ছিল অভিক। হুম। তো অভিক নামটা বলে। তো তখন ও ভাবলো যে ঠিক আছে তাহলে আমি আমার নামটা অ্যাটলিস্ট বলি, কারণ ছেলেটার সাথে যা যেটুকু আর কি কথাবার্তা হয়েছে তাতে মনে হয়েছে ছেলেটা একটা ভদ্রবাড়ির শিক্ষিত ছেলে। তো যখন এই মুহূর্তে বলছে ও আচ্ছা তোমার আপনার নাম অভিক, আমার নাম বলে যখন ও নিজের নামটা বলতে যাচ্ছে, মৌ বলার আগেই কিন্তু ছেলেটা ওর পুরো নাম উইথ সারনেম বলে দেয়। তো এই জিনিসটা যখন মৌ শোনে, তখন ওর খুব অবাক লাগে যে মানে এতটা তাড়াতাড়ি কী করে মানে ছেলেটার নাম বলে দিল, এবং ওর নামটা জানাটাও কিন্তু খুব অদ্ভুত বিষয়, কারণ ও ভাবছে যে আমার নামটা জানলো কী করে। তো তখন না ও আর কিছু জিজ্ঞেস করেনি যে আপনি আমার নাম কী করে জানলেন বা কিছু, বাট ও অবাক হয় খুব। তো তারপরে ও মনে মনে ভাবে যে যেহেতু ও একটা মানে গোল্ড জুয়েলারির শোরুমে কাজ করে, সেলস ডিপার্টমেন্টেই রয়েছে, হয়তো কখনো শোরুমে এসছিল বা কীভাবে হয়তো ওর কাজের জন্যই হয়তো নামটা জেনে গেছে। তো ও ভাবলো যে ঠিক আছে। তো এবার ও তখন কি করেছে, ছেলেটাকে বারবার যখন ওটা দিতে চাইছে ছেলেটা নিচ্ছে না। তো মৌ তখন কি করে, ওর বাইকের যে সিট ছিল সেই সিটের উপরে কেকটা আর ওই যে গোলাপ ফুল যেটা ছিল, আর এখানে একটা জিনিস ও মেনশন করেছে যে গোলাপ যেটা দিয়েছিল সেটা ছিল সাদা আর হলুদ গোলাপ, ওখানে কোনো লাল গোলাপ কিন্তু ছিল না।
তো ওটা রেখে ও নিজের স্কুটিতে উঠে আসতে চায়। তো তখন পিছন থেকে ছেলেটা এসে আবার ওকে ওটা হাতে দেয় এবং দিয়ে বলে যে আজকে তো আমার জন্মদিন, তো সেই জন্যই আমি এটা আপনাকে দিলাম, বন্ধু হিসেবেই আপনি এটা নিতে পারেন। আমার জন্মদিনের দিন আপনি যদি আমার দেয়া এই সামান্য জিনিসটা যদি ফেরত দেন, তাহলে কিন্তু হয়তো আমার কোনো ক্ষতি হতে পারে, বা হয়তো আমার কোনো খারাপ হলো, আমি জন্মদিনের দিন একটা জিনিস এভাবে দিলাম, আপনি না হয় বাড়ি গিয়ে ফেলে দেবেন, কি আছে, বা আপনার যদি মনে হয় যে রাস্তায় কাউকে আপনি দান করে দেবেন কি ফেলে দেবেন, সেটা আপনি দিতেই পারেন। কিন্তু আমি যখন এটা আপনার জন্য আনলাম, আপনিও 10টা মিনিট দাঁড়ালেন আমার জন্য, তাহলে এটা নিয়েই নিন না, একটা বন্ধু হিসেবেই তো দিয়েছি। আপনার যদি মনে হয় যে কেকটা আপনি খাবেন না, আপনি নাই খেতে পারেন। এই কথাটা যখন মানে ছেলেটা মৌকে বলে এবং খুব পোলাইটলি, খুব সুন্দরভাবে নাকি প্রেজেন্ট করে, তো মৌয়ের না একটু খারাপ লাগে কোথাও, যে ঠিক আছে, আমাদেরকেও তো অনেক সময় অনেক ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলি, অনেক ক্লায়েন্টও আমাদেরকে অনেক সময় অনেক কিছু গিফট দেয়, তো ভাবে নিয়ে নেয়। ও আর কিছু মানে ও আর ওটাকে না ফেরাতে পারে না যখনই শোনে যে ছেলেটার বার্থডে সেদিন। তো ও নিয়ে একটু হেসে চলে যায়। এবার যতটুকু সময় ও মানে বাইকে, ওর স্কুটিতে করে ও বাড়ি ফিরছিল, তো ছেলেটা বাইকে করে অন্যদিকে চলে যায়, ওকে বাই বলে চলে যায়। তো কিছুক্ষণ না মানে ও যতক্ষণ আর কি বাড়িতে ফিরছিল, ওই পুরো পুরো সময়টা ওর মনের মধ্যে একটা বিষয় চলতে থাকে, যে ছেলেটাকে মানে ছেলেটা আমার সম্পর্কে এত কিছু জানলো কী করে, ও আমার নাম জানে, হয়তো আমার বাড়ি কোথায় সেটাও জানে, কি করে এটা সম্ভব। তো বাড়িতেও নিয়ে আসে। এবার বাড়িতে এসে ওর মা বাবা ওর হাতে ওই কেক ফুল দেখেছে, তো দেখে ও বলেছে যে এটা আমাদের শোরুমের ওখানে একজনের আর কি বার্থডে ছিল, তো সেই সবাইকে দিয়েছে। তো ফুলটা বাড়িতে এনেও একটা ওদের একটা ফ্লাওয়ার ভাস ছিল, তো সেই ফ্লাওয়ার ভাসের মধ্যে জল ঢেলে গোলাপের ডাঁটিগুলোকে কিছুটা কেটে কেটে সুন্দর করে সাজিয়ে রাখে। আর কেক যেটা ছিল, সেই কেকটা ওর মা কেক ফেক অতটা খান না, আর ওর বাবা যেহেতু মিষ্টি জিনিস, উনি মিষ্টিটা অ্যাভয়েড করেন কিছু শারীরিক অসুবিধের জন্য, তো সেই জন্য বাড়িতে তো কেউ কেকটা খাবে না, তো ও কি করে, ও কেকটা খেয়ে নেয়, মানে কিছুটা কেটে খায়, এবং কেকটা বেশ ভালো ছিল, ওর বেশ ভালো লাগে। এরপর থেকে মানে ও যে মানে অফিস যেত, ওর যে কাজের জায়গায় যেত, সেখান থেকে আসার পথে ও না মানে বেশ 4 থেকে 5 দিন ও ছেলেটাকে আর দেখেনি। এবার ওই যে 4 থেকে 5 দিন ও ছেলেটাকে দেখলো না, মানে ওই ফ্লাইওভারে আর কি যে দেখা হওয়ার মানে যেটা রোজই আর কি হচ্ছিল, যে মানে প্রায় রোজই, সেটা দেখছে পুরো 4 থেকে 5 দিন পুরো বন্ধ। এবার মোয়ের না কোথাও একটা মনে, ও যেটা লিখেছে, ওর মনে মনে একটু খারাপ লাগতে থাকে, যে আরে আমি কি ছেলেটার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেললাম, ওর জন্মদিন ছিল, আমি কেকটা নিতে চাইনি, হয়তো আমার ব্যবহারে খুব খারাপ পেয়েছে। তো এটা না ওর ওর মনে না একটা কোথাও একটা সফট কর্নার ক্রিয়েট হয়, যে আমি হয়তো ছেলেটার সাথে একটু রুড হয়ে গেছি, একটু বাজেভাবে হয়তো কথা বলেছি, ওর হয়তো খারাপ লেগেছে। মানে ও মনে মনে মানে প্রার্থনা করতে থাকে যাকে বলে, যেন ওর সাথে ছেলেটার দেখা হয়। যাই হোক, তো ছেলেটার সাথে ওর কিন্তু এই 5-6 দিন পরে ঠিক মানে মানে প্রত্যেক দিন আমি বললাম যে ওই মানে গড়িয়াহাটের যে ফ্লাইওভারটা ছিল, সেই ফ্লাইওভারই ওর সাথে দেখা হতো। বাট এইবার যেটা হলো, ও ফ্লাইওভার থেকে নেমে গেছে, তো মনটা খুব খারাপ করছে যে আজকেও দেখা হলো না, 6 দিন হয়ে গেল। তো যেই ফ্লাইওভার থেকে ও এক্সিট নিয়ে নেমেছে, নেমে ও দেখছে ছেলেটা ওই আগের দিন ঠিক যেইখানটা ওরা দেখা করেছিল, মানে যেখানটা কি রাস্তার উপরে দাঁড়িয়ে কথা হচ্ছিল, ঠিক সেখানটা ছেলেটা দাঁড়িয়ে আছে। এবং অদ্ভুতভাবে মৌ যেটা আমাকে লিখেছে, যে অভিক যেখানটা দাঁড়িয়ে ছিল, মৌ কি করে মানে যা ছেলেটাকে দেখেও একদম ওর স্কুটিটাকে সাইড করে ওখানেও দাঁড়িয়ে পড়ে। এমন নয় যে ছেলেটা ওকে হাত দেখিয়েছে বা কিছু, বাট ছেলেটা ওর দিকে তাকিয়েছিল, ও দাঁড়িয়ে পড়েছে। এবং দাঁড়িয়ে পড়ে ও কেন জানি না পুরো স্পন্টিনিউয়াসলি বলতে থাকে যে আপনাকে 2 দিন 4-5 দিন দেখলাম না, আপনার কোনো খবর নেই, আপনি কি অফিস টফিস যাননি নাকি। তো ছেলেটা না মানে মিটিমিটি হাসছে। তো তখন ছেলেটা বলছে, আপনি কি আমার জন্য ওয়েট করছিলেন, যে আমি আপনাকে ফলো করছি কিনা, আগের দিন তো আপনি বললেন যে আপনি অস্বস্তি বোধ করেন, আমি পিছনে এলে আপনার খারাপ লাগে, তো সেই জন্য আমি ভাবলাম যে আর আপনাকে ওভাবে ফলো করব না, তাই আমি এখানটা দাঁড়িয়েছিলাম। তো তখন বলছে এ কদিন তো দেখিনি। তো তখন ছেলেটা বলছে যে এ কদিন আমার একটু অফিস থেকে মানে একটু আগে পরে বেরোনো হয়েছে, আর এর মধ্যে একদিন আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু আপনি খেয়াল করেননি, আপনি স্কুটি করে বেরিয়ে গেছি, এই জায়গাটায় ট্রাফিকের একটু মানে ট্রাফিক ছিল, তো সেই জন্য আপনি বেরিয়ে গেছেন, আপনি আমাকে দেখতে পাননি। তো সেই দিন কেন জানি না মৌয়ের ওই ছেলেটার সাথে দেখা করে খুব ভালো লেগেছিল, এবং সেই দিন ওরা ওইখানটা দাঁড়িয়ে 10-15 মিনিট মতো কথাবার্তা বলে, এবং ওখান থেকে আরেকটু এগিয়ে একটা চায়ের দোকান রয়েছে, তো সেই চায়ের দোকানে ওরা চা খায়, এবং ও দুজনের ফোন নাম্বার নেয় একে অপরের থেকে। তো যেটা জানতে পারে মৌ, মানে ফোন নাম্বার নেয়, তো সেদিনকে টুকটাক কথাবার্তা হয়। ছেলেটা একটা আইটি কোম্পানিতে জব করে,
হুম, বলে আমি অমুক কোম্পানিতে জব করি, এই পোস্টে রয়েছি, এবং ছেলেটার বেশ ভালো এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে এবং যথেষ্ট উচ্চশিক্ষিত বলা যেতে পারে। তো সেদিন মোটামুটি ওই 10-15 মিনিটে ওদের একে অপরের সম্পর্কে আর কি টুকটাক কথাবার্তা হয়। তো মৌয়ের বেশ ভালো লাগে আর কি। তারপরে মৌ ওর মতো বাড়ি চলে আসে, ছেলেটি ওর মতো বাইক নিয়ে বাড়ি চলে যায়। এরপর থেকে এই মাঝে মধ্যে এই যে ওদের মানে ফোনে কথা হতো, এবং ফোনে কথা হতে হতে মাঝে মধ্যে কিন্তু ওরা দেখা করা শুরু করে। হয়তো এও অফিস থেকে ফিরছে, ও অফিস থেকে ফিরছে, একটা চায়ের দোকানে কি একটা চাউমিনের দোকানে, মানে এরকম টুকটাক আর কি খাওয়া দাওয়ার মধ্যেই আর কি থাকতো, কারণ ওরা দুজনেই খেতে খুব ভালোবাসে। মানে মৌ লিখেছে যে ও খেতে ভীষণ ভালোবাসে, আর ওই ছেলেটাও মোটামুটি খাওয়া দাওয়া করতো। তো ওরা ওরকম মাঝে মধ্যে কথাবার্তা বলতো, আর খুব মানে একদম ক্যাজুয়াল কথাবার্তা হতো কাজকর্ম নিয়ে, কেরিয়ার নিয়ে, এই সমস্ত নিয়ে। কিন্তু একটা জিনিস মৌ খেয়াল করে যে মানে এমনিতে ছেলেটা ভালো কথা বললেও যখনই মৌ ছেলেটাকে জিজ্ঞেস করতো যে ওকে হঠাৎ করে কি করে দেখলো, বা কেনই বা হঠাৎ করে ওকে ওভাবে ফলো করা শুরু করলো এই ফ্লাইওভার থেকে, সেই বিষয়ে কোনো কথা জিজ্ঞেস করলেই কিন্তু ছেলেটা খুব যে মানে ফ্রিলি কথা বলতো বা অনেক কিছু বলতো, সেরকম কিন্তু কিছুই বলতো না। মানে সবসময় হাসতো, মানে জাস্ট খুব ক্যাজুয়ালি ব্যাপারটাকে কাটিয়ে দিত, খুব সিরিয়াস বা ব্যাপারটাকে নিয়ে কোনো মানে সিরিয়াস টক যেটাকে বলে সেরকম কিন্তু কিছুই করতো না। আর মৌ দেখতো যে যেহেতু অভিক ব্যাপারটা নিয়ে অতটা বলতে চায় না, ও ভাবতো যে হয়তো ছেলেটা লজ্জা পাচ্ছে, এখন আমি ওর সাথে কথা বলছি, কিন্তু হয়তো হতে পারে যে এটা এইসব নিয়ে কথা বলতেও চায় না, তাই ও বলছে না। যাই হোক, তো এভাবেই কিন্তু বেশ 3-4 মাস কেটে গেল। 3-4 মাস কেটে যাওয়ার পরে একদিন ওই ছেলেটাই ওকে বলছে যে সেদিন কিছু একটা মানে ফেস্টিভ, কিছু একটা পুজো টুজো ছিল। হুম একটা মোটামুটি ফেস্টিভ মুড তো। এটা পুজোর আগ দিয়ের ঘটনা ছিল খুব সম্ভব, ও যেটা লিখেছে ওই সময় বিশ্বকর্মা ঠাকুরের পুজো ছিল ওই দিন। তো ওদের ওখানে মানে তার আগের দিন পুজো টুজো হয়েছে, এবং সেই দিন ওদের যে শোরুম ছিল সেই শোরুমটা বন্ধ ছিল, ফলে ওর ছুটি। তো ছেলেটা ওকে একদিন বলেছে যে এখানে একটা খুব ভালো পুজোর জন্য, মানে যেহেতু পুজো আসছে সামনে, তো পুজোর জন্য একটা মেলা হচ্ছে, তো বলছে তুমি কি মেলায় আসবে। তো তখন মৌ তো এক কথায় রাজি হয়ে গেছে, কারণ ততদিনে ওই 3-4 মাসে না ওর সাথে এই ছেলেটার সাথে ওর মানে প্রত্যেক দিন দেখা হতো তা নয়, কিন্তু সপ্তাহে 2 দিন করে দেখা হতোই। আর তখন বেশ মোটামুটি ওর মানে একটা ভালো বন্ধুত্ব বলতে যেরকম বোঝায় ঠিক সেরকম কিন্তু একটা বন্ধুত্ব হয়ে গেছিল। আর ছেলেটা কিন্তু মাঝে মধ্যেই মৌকে এটা বোঝানোর চেষ্টা করতো, মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, যে ছেলেটার ওকে ভালো লাগে। কিন্তু মৌ না মানে ছেলেটাকে, ছেলেটার কথাবার্তা ভালো, মার্জিত, সবই ঠিক লাগতো, কিন্তু ও না মানে ঠিক বিশ্বাস করে উঠতে পারতো না। তো ওর মনে হতো যে ওর মানে ছেলেটাকে ভালো লাগলো, সেই অর্থে ভালো লাগার ব্যাপারটা কিন্তু ওর মধ্যে তখনও ডেভেলপ করেনি। এবার ওকে যখন ওই মেলার কথা বললো, তো সেদিন না মানে মৌয়ের এমনি কোনো একটা কারণে অতটা মুড ভালো ছিল না, তো বললো হ্যাঁ ঠিক আছে, একটু বাইরে বেরোলে মুডটা ভালো লাগবে, তো যায় ছেলেটার সাথে। এবার সেই দিন যে ছেলেটা এসেছিল, তো ছেলেটা ওকে ওর কাজকর্ম নিয়ে জিজ্ঞেস করছে যে তুমি কত টাকা স্যালারি পাও, কীরকমভাবে কাজ করো, তুমি আজ থেকে 5 বছর পরে তুমি কী করতে চাও, এরকম নানান কথাবার্তা জিজ্ঞেস করেছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, মৌরা হচ্ছে একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে। তো ও বলেছে যে আমি একটা ভালো কাজ পেতে চাই, অবশ্যই আমি যে কাজটা করছি এর থেকেও বেটার কাজ আমি করতে চাইবো, আজ থেকে 5 বছর পর অবশ্যই আমি নিজেকে আরও বড় জায়গায় দেখবো, মানে সেটাই আমার এক্সপেকটেশন অ্যাটলিস্ট। তো তখন ছেলেটা ওকে বলছে যে তুমি যে কাজ করছো, মানে কাজকর্ম নিয়ে এর আগে ওদের মধ্যে কথা হতো, কিন্তু ছেলেটা বলতো বাট এরকম কথা কিন্তু কোনোদিনও হয়নি। তো ছেলেটা ওকে বলছে যে তুমি যে কাজটা করছো, এই কাজটা ধরো তুমি যদি বিয়ে হয়ে যায় তোমার, তোমার বিয়ের পরে কি তুমি করতে পারবে, যদি ধরো তোমার শ্বশুরবাড়ির লোক তোমায় করতে দিল না। তো তখন মৌ বলছে যে কেন দেবে না, আমি কি খারাপ কাজ করছি নাকি, আমি একটা শোরুমে সেলস ডিপার্টমেন্টে রয়েছি, এখানে আমার সাথে আরও অনেকে কাজ করে, কেন দেবে না। আর যদি আমার সেরকম দূরে, মানে ও ইচ্ছে করেই বলছে যদি আমার দূরে সেরকম বিয়ে হয়, আমি তারপরে বিয়ের পর অন্য কাজ করব, কি আছে। তো সেই দিন ছেলেটা ওকে একদম স্পষ্ট বলে যে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে কিন্তু তোমাকে মানে তোমার কেরিয়ারের দিক থেকে অনেক উন্নতি হবে, এবং তুমি যদি চাও এই কাজটা কন্টিনিউ করতে পারো, কিন্তু তোমার কিন্তু আরও আমি তোমার যাতে উন্নতি হয় কেরিয়ারে, আমি কিন্তু সেরকম ব্যবস্থা করতে পারি। তো ও না মানে এই কথাটা শুনে খুব শকড হয়ে যায়, মানে তখন ওরা মানে জাস্ট 2-4টে টুকটাকও কেনাকাটি করেছে, করে ওরা ওখানেই সামনে একটা দোকান ছিল, সেই দোকানে ওরা মোমো খাচ্ছিল, তো মোমো খেতে খেতে ছেলেটা কিন্তু কথাটা বলে।
এবার এই কথাটা যখন মৌ শোনে, ওনটা খুব অবাক লাগে যে এরকম একটা সিরিয়াস কথা, মানে এরকম একটা, মানে ভবিষ্যতের, মানে মানুষের তো একটা প্রত্যেকেই ভবিষ্যৎ প্ল্যানিং বলে একটা ব্যাপার থাকে, তো সেরকম একটা এত সিরিয়াস একটা কথা ছেলেটা মোমো খেতে খেতে আমাকে ডাইরেক্ট এভাবে বলে দিল। তো ও না মানে সেটার দিকে খুব অদ্ভুত দৃষ্টিতে থাকে, এবং ওর মনে মনে একটু রাগও হয়, আবার একটু একটু ভালোও লাগে যে ছেলেটা ওকে ডাইরেক্ট বিয়ের কথা বলছে। ও না মানে কিছু বলতে পারে না, মানে এতটাই ও সারপ্রাইজড হয়ে যায় কথাটায়। তো তখন ছেলেটা ওকে বলছে যে দেখো, আমি তোমাকে জোর করব না, তোমার সাথে আমার নর্মাল বন্ধুত্ব, আমার তোমাকে ভালো লাগে সেটা আমি প্রথম দিনই তোমায় বলেছি। তো তখন বলছে দেখো, তুমি তো আমার সাথে এই 2-3 মাস মিশলে, তোমার কি আমাকে খুব খারাপ ছেলে বলে মনে হয়েছে? তো তখন ও বলছে যে না, খারাপ ছেলের ব্যাপারটা নয়, কিন্তু তুমি এইভাবে কথাটা আমাকে বলছো, এটা আমার খুব অদ্ভুত টাইপের লাগছে। তখন বলছে না দেখো, মানুষ তো মানে একটা মানুষ অন্য মানুষের কাছে অজানা অচেনাই হয়, কিন্তু মানুষ যখন মানুষের সাথে কথা বলে, তার সম্পর্কে জানে, তখন কিন্তু আস্তে আস্তে জানা পরিচিত হয়ে যায়। তো মো ওইখানে যে কনভারসেশনটা হচ্ছিল, অ্যাকচুয়ালি ও যেটা লিখেছে ইমেলে, যে ও মানে ওই অত হায়ার লেভেলে বিয়ে থা ওই অবধি ও কথাগুলো চাইছিল না। ও ভাবছিল যে যে বন্ধুত্বটা আছে ঠিক আছে, যদি পরবর্তী সময় মনে হয় সেরকম, তখন না হয় দেখা যাবে, কিন্তু ছেলেটা ওই বিয়ে নিয়েই কথা বলছে। তো তখন মৌ বলছে যে না, মানে ও একটু বাড়িয়েই বলে যে না, আমার বাবা মা যদি আমার জন্য সম্বন্ধ দেখে, এর মধ্যে যদি ঠিকঠাক মনে হয় আমি তাহলে তাকেই বিয়ে করব। তো তখন ছেলেটা ওকে মানে একদম নাছোড়বান্দা হয়ে যায়। তখন ছেলেটা বলছে যে দেখো, আজকে তুমি আমাকে তাও 2-3 মাস কথা বলছো, চিনছো, কিন্তু তোমার বাবা মা ধরো কারোর জন্য কারোর সাথে তোমার সম্বন্ধ ঠিক করলো, তুমি তো তাকে জানবেও না, চিনবেও না, হঠাৎ করেই তুমি একজনকে দেখবে, তোমার বাবা মা একজনকে পছন্দ করে দেবে, তুমি বিয়ে করে নেবে, এরকম হয়? তো এরকম অনেক কিছু বলে না ওকে একটা অদ্ভুত রকমের একটা কনভিন্স করে। এবং ও যেটা লিখেছে মৌ, যে অভিকের ওই কথাগুলো শুনে মৌয়ের মনে হয় যেন যে প্রত্যেকটা কথাও ঠিক বলছে। যাই হোক, তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে মৌ কিন্তু সত্যিই কেক খেতে খুব ভালোবাসতো। এবং ওই যে প্রথম দিন যে ছেলেটা কথা বলেছিল এবং ওর জন্য যে কেক আর ফুল এনেছিল, মানে এটা ছেলেটা কি করে জেনেছিল বা কি করে বুঝেছিল, এটা এটা কিন্তু ও সত্যিই জানতো না। তো ও না একবার কথায় কথায় পরবর্তী সময় ওকে জিজ্ঞেস করেছিল যে আচ্ছা, আমার না জানো তো সত্যি কেক খেতে খুব ভালো লাগে। তো তারপর থেকে ছেলেটা কিন্তু মাঝে মধ্যেই ওর জন্য কেক নিয়ে আসতো, মানে গিফট করতো, ওকে কেক গিফট করতো খুব, বিভিন্ন টাইপের আর কি, বড় বড় ব্র্যান্ডের কেক, বিভিন্ন রকমের ফ্লেভারের কেক। যাই হোক, তো ওর সাথে ওর একটা বেশ মানে ভালো একটা সম্পর্ক তৈরি হলো। এইবারে ছেলেটা মাঝে মধ্যেই ওকে বলতে থাকতো, তখন কিন্তু ওর সাথে এর মানে মেয়েটার সাথে, মানে এই মৌয়ের সাথে অভিকের কথা হচ্ছে প্রায় 4 মাস হয়ে গেছে। তো অভিক সবসময় বিয়ে থা এইসব বিষয় নিয়ে কথা বলতো, আর মৌ ভাবতো, বলতো যে ঠিক আছে, আমি পরবর্তী সময় কখনো বাবা মাকে বলবো, তখন দেখা যাবে, এখন আমি কিন্তু বিয়ের কথা কিছু ভাবছি না। তার অভিক সবসময় বলতো যে দেখো, তুমি একটা অ্যাডাল্ট মানুষ, তুমি বিয়ের কথা ভাববে কি ভাববে না সেটা তোমার বাবা মাকে বলার তো দরকার নেই, তোমার যেদিন মনে হবে সেদিনই আমরা বিয়ে করে নেবো, এরকম টাইপের কথা বলতো। এবার যখন এই টাইপের কথা অভিক বলতো, বউয়ের না খুব হাসি পেত, যেটা ও লিখেছে, ওর খুব হাসি পেত যে ছেলেটা মানে এত বিয়ে পাগল কেন রে বাবা, খালি বলছে যে একজন অ্যাডাল্ট মানুষ যখন ইচ্ছে বিয়ে করে নিতে পারে, মানে আমার বাবা মা আমার বিয়ে দেবে না, এরকম হয় নাকি? তো একদিন কথায় কথায় মানে খুব আর কি কেরিয়ার নিয়ে কথা হচ্ছে, চাকরি বাকরি কী করে কীভাবে কি নিজের জীবন এগোবে, এসব নিয়ে যখন কথা হচ্ছে, তো তখন ছেলেটা ওকে আর কি, অভিক আর কি ওই মৌকে বলছে যে একটা কাজ করো, তুমি না এই চাকরি বাকরিগুলো ছেড়ে দাও, এই যে তুমি কাজটা করছো এই কাজটা তুমি ছেড়ে দাও। তো তখনও বলছে আমি কেন ছাড়তে যাবো কাজটা, আমি কাজটা নিজে পেয়েছি, নিজের যোগ্যতায় পেয়েছি, আমি এত ভালো কাজ করছি, আমার একটা প্রমোশনও হয়েছে। তখন বলছে যে দেখো, তুমি এই কাজটা থেকে যা টাকা ইনকাম করছো, আমি তোমাকে একটা কাজ বলতে পারি, সেই কাজটা যদি তুমি করো তাহলে কিন্তু তুমি ডবল ইনকাম করতে পারবে। তো ও না মানে একটু অবাক হয়ে গেছে যে কি কাজের কথা বলছে রে ভাব। এবার যেহেতু ছেলেটা আইটি প্রোফাইলে ছিল, তো ও বলছে যে দেখো, আমি তো তোমাদের কাজকর্ম আমি বুঝি না, আমি আর্টস নিয়ে পড়াশুনো করেছি, আমি কিন্তু তোমার এই সমস্ত মানে ইনফরমেশন টেকনোলজি সম্পর্কে আমার সেরকম কোনো ধারণা নেই, ফলে আমি এই আইটিতে এসে কোনো কাজ করব বা সেই কাজ আমি শিখে কাজ করব, এটা কিন্তু তুমি আমার থেকে এক্সপেক্ট করো না, আমি এটা করতে পারবো না, আমি যে লাইনে আছি আমি সে লাইনেই থাকতে চাই। তো তখন ছেলেটা নাকি ওকে বলে যে তুমি কি ভাবছো আমি তোমাকে নতুন করে বলবো যে তুমি এই সমস্ত কোডিং করা, আইটি যা যা ব্যাপার আছে তো সেগুলো তুমি শিখবে, সেগুলো তোমার শেখার কোনো দরকার নেই, আমি তোমাকে একটা সম্পূর্ণ অন্য রকম কাজের কথা বলছি। তো ও বলছে অন্য রকম আবার কী কাজ? তো তখন বলছে যে এমন অনেক কাজ আছে যে কাজগুলোকে হয়তো তুমি দেখে ভাববে যে এরকম এগুলো আবার কোনো কাজ নাকি, কিন্তু সেই কাজ থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা সম্ভব। ও বলছে কী কাজ?
তখন ও বলছে, মানে ছেলেটা তখন ওকে বলছে যে তোমাকে এখন বলা যাবে না, কালকে তুমি একটু তাড়াতাড়ি বেরোবে অফিস থেকে, আমিও অফিস থেকে তাড়াতাড়ি বেরোবো, তারপর তোমাকে আমি বলবো। তো ও তো খুব এক্সাইটেড যে কী কাজের কথা বলবে। তো পরের দিন ও যথারীতি ও আগে এসে অফিসে বলে দেয় যে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো বেরিয়ে যায় এবং ছেলেটাও যথারীতি আসে এবং ওরা ওখানে একটা খুব মানে ওই গড়িয়াহাটের ওই চত্বরে একটা রেস্টুরেন্টে ওরা মাঝে মধ্যেই যেত খেতে। তো সেখানে ওরা মিট করে। মিট করার পরে ছেলেটা ওকে বেশ কিছু কিন্তু কথা বলে, যে কথাগুলো মানে কি কি বলেছে সেটা আমি একটু পরে আপনাদেরকে বলবো। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে কথাগুলো সেদিন অভিক মৌকে বলেছিল, মৌ না সেগুলো শুনে মানে রীতিমতো অবাক হয়ে গেছে। হুম। তো যখন এইসব নিয়ে কথাবার্তা হচ্ছে তো তখন অভিক মৌকে বলে যে আমি তোমাকে আজকে এমন একটা বিষয়ে কথা বলবো বা এমন একটা জিনিস বলবো যেটা যদি তুমি করতে পারো, তাহলে কিন্তু আমি দুজনে মিলেই বিয়ের পরে কিন্তু শুধুমাত্র এইটাই করব, আমাদের দুজনের কারোর আর চাকরি বাকরি করার দরকার পড়বে না। তখন বলছে কি? তখন বলছে যে আমি জায়গাটার এক্স্যাক্ট লোকেশন বলছি না, কিন্তু মোটামুটি কোন জায়গার আশেপাশে সেটা আমি বলবো। আচ্ছা, জায়গাটা হচ্ছে চিনার পার্কের আশেপাশে। চিনার পার্কেরই আশেপাশে কোনো একটা জায়গা রয়েছে, এটা কিন্তু ওই অভিকের কথা অনুযায়ী, এবং যেটা মৌ ইমেলে লিখেছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে কিন্তু বলছি। আমার ব্যক্তিগতভাবে এই সম্পর্কে কোনো ধারণা নেই এবং আমি নিজে জানিও না সব কিছু। তো যেটা ও লিখেছে মৌ, যে অভিক ওকে বলে যে চিনার পার্কের আশেপাশে কোনো একটা জায়গা রয়েছে, সেই জায়গায় একজনের বাড়ি আছে। এবং সেই যে বাড়িটা যেখানে আছে সেইখানে দুজন আছেন, দুজন ব্যক্তি আছেন, যে দুজন ব্যক্তি তারা কিন্তু মানুষের যে বিভিন্ন রকমের যে সমস্যা, মানে কেউ হয়তো ঠিকমতো কেরিয়ার করতে পারছে না, কারোর হয়তো কোনো জমি বাড়ি বিষয় আশা সম্পর্কে কোনো আইনি জটিলতার মধ্যে রয়েছে, বা কেউ হয়তো কাউকে বশ করতে চায়, বশীকরণ করতে চায়, বা কারোর হয়তো কোনো একটা এমন সমস্যা রয়েছে সেটা সে কাউকে বলতে পারছে না, এই রকম যাবতীয় টাইপের কোনো সমস্যা, বা কেউ আমার সাথে শত্রুতা করছে, বা আমার কারোর উপরে খুব রাগ আছে আমি তার উপরে শত্রুতা করতে চাই, এরকম টাইপের জিনিস নিয়ে দুজন নাকি আছে, তারা নাকি এগুলোকে শেখায় যাতে এগুলো মানে সে অন্য কারোর জন্য করতে পারে। দুটো লোক আছে, তারা কিন্তু এই ধরনের কালো জাদু বলুন বা এই ধরনের বশীকরণ বলুন বা গণনা বলুন, এই ধরনের কাজগুলো নিজেরাও করে এবং তারা শেখায়, ঠিক আছে? এবং এই যে দুজন এইগুলো করায় সেটা নাকি শিখে অনেকেই নাকি মানে ছেলেটার কথা অনুযায়ী, অভিকের কথা অনুযায়ী, তারা নাকি এগুলো অনেককে শিখিয়েছে, এবং যারা পুরোপুরি শিখতে পারে, অনেকে নাকি মানে শিখতে চায় আসে কিন্তু পুরোপুরি সেটা কমপ্লিট করতে পারে না, ফলে তাদের মধ্যে সেই ক্ষমতাটা জন্মায় না যে সে সেটা করবে। তো অভিক বলছে যে তুমি যদি এটা শিখতে পারো, তাহলে তুমিও মানুষের জন্য এই কাজগুলো করতে পারবে। তুমি কোথাও গিয়ে একটা মানে মানুষের হয়তো কোনো কাজ আটকে আছে, তুমি একটা পুজো করে দেবে বা তাকে একটা কিছু তাবিজ করে দেবে, সে তার সেই কাজটা হয়ে যাবে। এবং তুমি যে তার সেই আটকে থাকা কাজটা বা না হওয়া কাজটা করে দিচ্ছ বা করে দিতে সক্ষম হচ্ছ, তার জন্য সেই লোকটা তোমাকে কিন্তু ভালো রকমের টাকা পয়সা পেমেন্ট করবে। কারোর হয়তো কোনো জমি বাড়ি সম্পর্কিত কোনো মামলা বহুদিন ধরে আটকে রয়েছে, বলছে যে তুমি সেই কাজটা করে দেবে, মানে তুমি কোর্টে যাবে না, তুমি সেখানে বসেই তোমার জায়গায় বসেই তুমি একটা পুজো করে দেবে, কি তুমি একটা তাবিজ করে দেবে বা কিছু একটা জিনিস তাকে দেবে, বলবে যে এইটা নিয়ে যেতে হবে, এবং তার যখন সেই কাজটা হয়ে যাবে তখন তুমি যদি তাকে বলো যে আপনি আমাকে 50,000 টাকাও দেবেন, সে দিয়ে দিতে পারে। তো পুরো বিষয়টা মানে এই হচ্ছে মোদ্দা কথা যেটা মৌ লিখেছে, মানে মানুষের দুর্বলতার বলা যেতে পারে, দুর্বলতার সুযোগ নিয়ে কোনো কারোর কালো জাদু করা, কারোর ক্ষতি করা, কারোর হয়তো অমুক কাজ হয়ে যাবে তমুক কাজ হয়ে যাবে, এই সমস্ত বলে কাউকে তাবিজ দেওয়া, ফুল দেওয়া, সুতো দেওয়া, এই সমস্ত করতে হবে এবং তার বদলে টাকা নিতে হবে। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে ওইখানে যে দুজন ব্যক্তি করেন, তারা আবার বলেছে যে এই কাজটা কিন্তু একজনের পক্ষে করা সম্ভব নয়, এটা অলওয়েজ দুজনকে করতে হবে, মানে একা একজনের পক্ষে সমস্ত কাজগুলো দেখা শিখে করা এটা সম্ভবপর হবে না, তো দুজন মিলে এই কাজটা করতে হবে। তো তখন অভিক বলছে যে ও সপ্তাহে একদিন করে করে মানে অফিস থেকেও তাড়াতাড়ি বেরিয়ে যায়, বাকি সময়টা ওয়ার্ক ফ্রম হোম করে নেয়। তো ও নাকি যায় এটা শিখতে,
এবার ও বলছে যে আমি কিছুটা শিখেছি, কিন্তু তুমিও যদি আমার সাথে এটা শেখো তাহলে আমরা দুজনে মিলে পুরো জিনিসটাকে শিখতে পারবো ভালো করে, এবং তারপরে আমরা নিজেরা কিন্তু এই কাজগুলো করতে পারবো, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে হোক বা নিজের একটা ওরকম অফিস চেম্বার মতো খুলে হোক আমরা মানুষের এই সমস্ত প্রবলেমসগুলোকে সলভ করব। এই কথাটা যখন মৌ শোনে, ও যেটা আমাকে ইমেলে লিখেছে যে সেদিন ওর প্রচণ্ড রকমভাবে মাথা গরম হয়ে যায়, মানে এই কথাগুলো শুনে। ও মানে যাকে বলে, ও বলছে যে আমি একেবারে ছেলেটার সম্পর্কে মানে খুব ভালো আমার একটা ইমপ্রেশন ছিল, আমারও ছেলেটাকে আস্তে আস্তে ভালো লাগছিল, সমস্ত কিছু খুব ভালো, খুব স্মুথ চলছিল, মানে 6টা মাস, 5 থেকে 6 মাস বলছে এত ভালো সব কিছু চলছিল, আমারও মনে হচ্ছিল যে হ্যাঁ আমি হয়তো ছেলেটার সাথে বিয়ে থা করতে পারি, ওর সাথে আমি ভালো থাকতে পারবো, এরকম মানে পজিটিভ একটা ভাইবস ওর মধ্যে কিন্তু ছিল সেই মুহূর্তের আগে পর্যন্ত। যেই মুহূর্তে যেই মুহূর্তে মৌ এই ছেলেটার থেকে এই কথাগুলো শুনলো এবং এটাও শোনে যে ছেলেটা নাকি ওখানে যায় এবং গিয়ে গিয়ে এগুলো শেখার চেষ্টা করছে, ও না মানে তখন আর নিজের যে রাগ হয়, ও সে রাগটা কিন্তু আর চেপে রাখতে পারেনি। ও সেদিনই ওই রেস্টুরেন্টের মধ্যেই মানে প্রচণ্ড রাগ দেখায় এবং ও চিৎকার চেঁচামেচি করতে থাকে। ও বলছে যে তুমি এসব কী করছো, তুমি নিজে বলেছিলে যে তুমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছো, তুমি একটা আইটি কোম্পানিতে চাকরি করো, আর তুমি এখন বলছো যে তুমি নাকি এই সমস্ত ছেড়ে সপ্তাহে 1-2 দিন করে গিয়ে ওখানে গিয়ে তুমি এগুলো শিখছো এবং তুমি চাও যে তোমার যে ওয়াইফ হবে সেও এগুলো শিখুক। ওকে বলছে যে তুমি কোন জগতে বাস করছো, আর এগুলো তো মানুষকে বোকা বানানো, এগুলো করে কি আদৌ কিছু হয়? এই কথাগুলো যখন বলে তখন কিন্তু ছেলেটাও মানে বেশ কিছুক্ষণ ওর কথাগুলো শোনে এবং তারপরে ছেলেটারও কিন্তু খুব রাগ হয়ে যায়। ছেলেটা বলছে যে না তুমি এটা না করো, কিন্তু তুমি এটাকে খারাপ বলছো কেন? এভাবে হয়, এভাবে প্রচুর মানুষের অনেক কিছু হয়েছে, অনেকে অনেক কিছু করতে পেরেছে, তুমি এই জিনিসটাকে খারাপ বলতে পারো না। তো সেদিন তো ওদের মধ্যে একটা রীতিমতো বাকবিতণ্ডা হয় এবং ওখান থেকে মৌ সোজা ওর বাড়ি চলে আসে। বাড়ি চলে আসার পরে ও দেখছে ছেলেটা ওকে ফোন করছে, এবার সেদিনও এত রাগ হয়ে গেছিলো ও কিন্তু আর ফোনটা রিসিভ করে না। এবং সত্যি কথা বলতে কি যেটা মৌ লিখেছে যে ওই দিন ওর হঠাৎই মানে ওর ফিল করতে পারে, ওর মনে হয় যে ও কত বড় ভুল করেছে। ও ভাবছে যে মানে ওর মনে হচ্ছিল যে আমি তো বিশাল বড় ভুল করে ফেললাম, এইভাবে একটা ছেলের সাথে আমি কথা বললাম এতদিন আমি ছেলেটার সাথে মানে এদিক ওদিক টুকটাক ঘুরতে টুরতে গেছি, হয়তো কোনো রেস্টুরেন্টে খেতে গেছি, কোনো মেলায় ঘুরেছি, বলছে যে আপনি একটা এরকম মানসিকতা ছেলের সাথে আমি কথা বললাম। যাই হোক, এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে সেই দিনের পর থেকে মানে যেদিন ওদের মধ্যে এরকম একটা মানে মতবিরোধ হলো, ঠিক তার পরের দিন থেকে যখনই ছেলেটা ফোন করতো, ছেলেটা আগে যেরকম খুব মিষ্টি সুরে খুব ভালোভাবে আস্তে আস্তে ওর সাথে খুব রেসপেক্টফুল ওয়েতে কথা বলতো, সেটার কথার টোন কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায় সেদিনের পর থেকে। এবং ছেলেটা ওকে বারবার এই কাজগুলো করতে ওকে কনভিন্স করতে থাকে, এবং ওকে শুধু এই কাজ করতে কনভিন্স করতে থাকে তা তো সেটা তো গেলই, ও পরিষ্কার বলে দেয় যে দেখো আমি এই সমস্ত কাজ করবো না, আর আমি এটুকু বলবো তুমিও করো না। তো মৌ তখন একটা জিনিস বুঝতে পারে যে ও যে ছেলেটাকে যেভাবে চিনেছিল বা ছেলেটাকে যেটা মনে হয়েছিল সেটা অ্যাকচুয়ালি হয়তো সেরকম নয়। ছেলেটার কথাবার্তা শুনে মনে হয়েছিল যে একটা শিক্ষিত মানুষ এরকম র্যাশনাল থিঙ্কিং করে, সেরকম অ্যাকচুয়ালিও নয়। যাই হোক, তো এই বিষয়টা যখন ছেলেটা দেখলো যে মৌ একেবারেই পছন্দ করলো না, তো ছেলেটা এই বিষয়টা নিয়ে বলা বন্ধ করে দিল। এরপর কি হলো, এরপর যেটা ঘটনাটা ঘটলো, ছেলেটা হঠাৎ করেই ওকে এই ঘটনার প্রায় দিন 15 পরে ছেলেটা ওকে বলতে থাকে যে চল আমরা বিয়ে করে নিই। তো মৌ বলছে যে বিয়ে করে নিই মানে, এখনও আমার বাড়িতে কেউ জানে না, আমি বাড়িতে জানাবো, তারপরে তোমার বাড়ি থেকে জানানো হবে, তারা তারা নিজেরা বাবা মায়েরা কথা বলবে, তারপরে তো বিয়ে হবে, এখনই কেন বিয়ে করব? তো ছেলেটা হঠাৎ করেই ওর উপরে না মানে বিভিন্ন রকমভাবে বিয়ের জন্য ওকে প্রেশারাইজ করতে থাকে। এবার যখনই আবার এই মৌ বলতো যে ঠিক আছে আমি বাড়িতে কথা বলবো, তখনই আবার ছেলেটা বলতো যে ঠিক আছে তুমি বাড়িতে কথা বলো, কিন্তু তোমার বাড়ি থেকে যদি বারণ করে দেয় আমাকে বিয়ে না করতে, বা আমার বাড়ি থেকেও যদি বলে যে তোমাকে বিয়ে না করতে, আমরা কিন্তু কারোর কথা শুনবো না। তো মৌয়ের না পুরো বিষয়টার মধ্যে একটা জায়গায় খটকা লাগে যে ছেলেটা, প্রথম কথা হচ্ছে যে বিয়ের কথা হঠাৎ করেই বলছে, এটা একটা অদ্ভুত বিষয় লাগে যে এত তাড়া দিচ্ছে কেন। আর দ্বিতীয় যে বিষয়টা ওর মনে হয় যে ছেলেটার কথা জানলে আমার বাবা মা যে আপত্তি করতে পারে, সেটা ওর কেন বারবার মনে হচ্ছে, মানে ছেলেটা বারবার কিন্তু এই কথাটা রিপিট করছিল যে যদি তোমার বাবা মায়ের আমাকে পছন্দ নাও হয় তাহলেও কিন্তু আমরা বিয়ে করব। তো ও একটা মানে একটাও ভাইব পেয়ে যায় যে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। এইবারে ও তখন মৌ মানে
মানে এই বিষয়টা না ও কারোর সাথে সেভাবে শেয়ার করেনি, এক্সেপ্ট এই বিষয়টা ওর ওখানে, ও যেখানে কাজ করতো সেই শোরুমের আরেকটি মেয়ে ছিল, সেও আর কি সেলস ডিপার্টমেন্টেরই, তো সেই মেয়েটাকে একটু একটু বলেছিল যে এরকম ছেলেটার সাথে কথাবার্তা হয় সমস্ত কিছু। তো সেই মেয়েটাকে যখন ও পুরো ঘটনাটা বলে, তো মেয়েটা ওকে পরিষ্কার বলে যে দেখ, আমার মনে হচ্ছে ছেলেটার মধ্যে কিছুটা গন্ডগোল আছে, তুই বরং ছেলেটার সাথে এখন একটু কম কথাবার্তা বল, আর বাড়িতেও তুই ফট করে জানাস না, কারণ তোরই যদি ছেলেটার উপরে ডাউট থাকে তো অবভিয়াসলি তোর বাবা মায়েরও একটা ডাউট চলে আসবে, তোকে অনেক রকমের প্রশ্ন করবে, তুই তো তখন সেটা উত্তরও দিতে পারবি না, কারণ তোর নিজের কাছেই অ্যান্সারগুলো নেই। তো মো কী করে, ওর ওই কালিগের কথা শুনে ও একটা জিনিস ঠিক করে যে ছেলেটার সাথে এবার একটু কথা কম বলবে। এবার কী হচ্ছে, ছেলেটা ফোন করছে, ও কখনো ফোন তুলছে কখনো ফোন তুলছে না, এরকম করে 2-3 দিন যায়। এবং 2-3 দিন যাওয়ার পরে একদিন, সেদিন রাতের বেলা কিন্তু ছেলেটা ওকে রীতিমতো মানে বেশ ওকে যাকে বলে কড়া ভাষায় কিছু কথা বলে। কড়া ভাষায় কথা বলার কারণটা কী ছিল? কড়া ভাষায় কথা বলার কারণটা এটাই ছিল, সেটা বুঝতে পেরে যায় যে মৌ ওকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। তো মৌকে পরিষ্কার বলে যে তুমি কি আমার সাথে কথা বলতে চাইছো না, বা তুমি কি আমাকে অ্যাভয়েড করতে চাইছো? তখন মৌ প্রথমে না 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 বলতে থাকে, এবং ঠিক তার পরক্ষণেই ওই অভিক ছেলেটা কী করে, বিয়ের জন্য ওকে আবার প্রেশারাইজ করতে থাকে যে না, তোমাকে বিয়ে করতে হবে। ইভেন ওকে এটাও বলে যে ঠিক আছে, তুমি মানে সোশ্যাল ম্যারেজটা পরে করবে, চলো আমরা আগে রেজিস্ট্রিটা করে রাখি। এই কথাটা যখন মৌ শোনে, মৌ প্রচণ্ড রেগে যায়। ও তখন বলছে যে দেখো, আমি তোমাকে বেশি দিন চিনি না, আমি তোমার সাথে বন্ধুর মতো মিশেছি, তুমিও আমার সাথে বন্ধুর মতোই মিশেছো, আমার পক্ষে এখন তোমাকে বিয়ে করা সম্ভব নয়, আর তুমি যে ধরনের কথাবার্তা বলেছো আমার মনে হচ্ছে তোমার সাথে আমার মেন্টালিটি ম্যাচ করবে না। এইবারে সেদিন রাতে প্রায় ওদের রাত 2:30-3টে অবধি এই বিষয় নিয়ে আর্গুমেন্ট চলতে থাকে। ছেলেটা ওকে মানে কোনোভাবেই ফোন রাখতে দিচ্ছে না, ছেলেটা বারবার ওকে বলছে না, তুমি আমার সাথে এতগুলো দিন ছিলে, এত ভালো কথা বলেছো, মানে প্রথমে এদিকে খুব ইমোশনাল কথা বলতে থাকে যে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও কী হবে, আমার খুব খারাপ লাগবে, কষ্ট হবে, এরকম নানান কথাবার্তা বলতে থাকে। এবং তারপরে কিন্তু ছেলেটা চিৎকার চেঁচামেচি করে যে না, তোমাকে আমাকে বিয়ে করতেই হবে। তো কোনো রকমে ও সেদিন মানে পুরো 2:30-3টে অবধি বেজে যায়, তো রাত হয়ে যায়, তো ও বলে যে ঠিক আছে পরে কথা হবে, এই বলেও ফোনটা রেখে দেয়। রাখার পরে মৌ না মানে একটা জিনিস সেদিনই ও রিয়ালাইজ করেছে যে এই ছেলেটার সাথে কথা বলে খুব বড় ভুল করেছে। কারণ ও ছেলেটা বিভিন্ন সময় বিভিন্ন রকমের রূপ দেখছে, মানে কখনো প্রচণ্ড শান্ত শিষ্ট একটা ভালো ছেলে, কখনো প্রচণ্ড পলিশড, মানে একটা র্যাশনাল থিঙ্কিং করা একটা এডুকেটেড মানুষ যেরকমভাবে কথা বলতে পারে ঠিক সেরকমভাবে কথাবার্তা বলছে। আবার এক এক সময় ওর মানে প্রচণ্ড অন্ধবিশ্বাস, কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা দেখায়। প্রত্যেক অমাবস্যায় মানে ছেলেটা ফোন করলে বলতো যে না, আজকে অমাবস্যা, আজকে 11টার পরে কথা বলা যাবে না। তারপরে কোনো দিন মঙ্গলবার দিনও বলতো যে তুমি আমাকে 9টার পরে ফোন করবে না, আমি একটু কাজে বিজি থাকবো, আমার কিছু সাধনার কাজ আছে। এরকম বিভিন্ন টাইপের মানে উদ্ভট কথাবার্তা বলতো, যে কথাগুলো ওই ছেলেটার কাছ থেকে শুনতে মানে মৌয়ের ভীষণ রকমভাবে অদ্ভুত লাগতো। এইবার যে ঘটনাটা ঘটলো, আস্তে আস্তে মৌয়ের না মানে মৌ যতই ভাবতো যে আমি ছেলেটার সাথে কথা বলবো না বা দেখা করবো না, মানে ও সারা দিন হয়তো মনে মনে ভাবলো যে আমি কাজের এখানে আছি, আমি কাজ করবো, আমার ডিউটি শেষ হয়ে যাবে, আমি সোজা বাড়ি চলে যাব, আমি ওর সাথে দেখাও করবো না, ওর সাথে আমি চা খেতেও যাব না। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে এটা ওর মানে ও মনে মনে এটা ভাবছে যে আমি এটাই করব, যেটা ওর করা উচিত ছিল, বাট উল্টো কিন্তু ঘটনাটা কিন্তু উল্টো ঘটছে। ও বেরোচ্ছে, তখনও মনে মনেও ভাবছে যে ও ছেলেটার সাথে দেখা করবে না, কিন্তু দেখা করছে, কথা বলছে, ওর সাথে চা খেতে যাচ্ছে, কখনো রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, এরকম হচ্ছে। এবং আরও একটা জিনিস ঘটনা ঘটতে থাকে, সেটা ওর মা যখন ওকে বলে ও খেয়াল করে ওর দুটো চোখের নিচে হঠাৎ করেই কালো দাগ পড়তে থাকে, খাওয়া দাওয়াটা অদ্ভুত রকমভাবে ওর কমে যেতে থাকে, প্রত্যেকটা খাবারের মধ্যেও গন্ধ পেতে থাকে, মানে হয়তো ভাত ডাল সবজি দেওয়া হয়েছে, এটা নিরামিষ সবজি, সেই নিরামিষ সবজির মধ্যে ওর মনে হতো, ও যেটা লিখেছে যে প্রচণ্ড তীব্র মাছ মাংসের গন্ধ পেত, মানে কাঁচা মাছ মাংসের গন্ধ, যেটা আসার কোনোভাবে কথা নয়। ইভেন বাড়িতে হয়তো একদিন বৃষ্টি পড়ছে, একটু খিচুড়ি রান্না করা হয়েছে, সেই খিচুড়ির মধ্যেও কিন্তু উদ্ভট টাইপের গন্ধ পেত। আর একটা যেটা ওর মধ্যে হয়েছিল, যেটা মৌ লিখেছে, সেটা হচ্ছে যে ও প্রচণ্ড না শর্ট টেম্পার হয়ে গেছিল, মানে কেউ একটা কিছু হয়তো ওকে একবারে বেশি দুবার জিজ্ঞেস করতো, ও প্রচণ্ড রিয়্যাক্ট করে যেত। এবং ও যেহেতু সেলস ডিপার্টমেন্টে জব করতো, ওর এই শর্ট টেম্পার ব্যাপারটা কিন্তু ওর কাজের ক্ষেত্রে একেবারে উল্টো,
মানে ও যেখানে কাজটা করে সেখানে কাস্টমার আসবে সারাদিন, কাস্টমার ডিল করা, তাদের বিভিন্ন ধরনের কোশ্চেন্স থাকে, সেই কোশ্চেন্সের অ্যান্সার করা, ধৈর্য ধরে কাস্টমারকে প্রোডাক্ট দেখানো, এগুলোই হচ্ছে ওর কাজ। এবার যেহেতু ও মানে সারাদিন ওর মুডটা খুব খিচিয়ে থাকতো, ও একটু রুড হয়ে কথা বলতো, ফলে ওর এই ব্যাপারগুলো কিন্তু ওর কাজের ক্ষেত্রে মারাত্মকভাবে এফেক্ট করতে শুরু করলো। ইভেন ও যেটা লিখেছে যে মানে দুবার এরকম ঘটনা ঘটেছে যে দুটো ক্লায়েন্টের সাথে ও রীতিমতো ঝামেলা বেঁধে গেছে। এবার ওর যে ম্যানেজার ছিল তার সাথে সে ওকে অবশ্যই সে বলে যে তুমি এটা দোষ করেছো, তোমার এভাবে উত্তর দেওয়া উচিত হয়নি। তখন ও মানে পুরো মানে ও মেন্টালি খুব ডিস্টার্বড হয়ে পড়ে, একটুতেই ওর খুব স্ট্রেসড লাগতো, একটু কাজ করলে ওর মনে হতো শরীরটা খুব অবসন্ন হয়ে গেছে, ও খেতে একদম ভালো লাগতো না, খিদে পেতো বাট ও খেতে পারতো না। মানে যত ভালো জায়গা থেকেই ও খাবার আনতো বা যত ভালো করেই ওর মা রান্না করতো না কেন, ওর কিন্তু একদমই ও খাওয়ার রুচিটা চলে গেছিলো। আর চোখের নিচে কালি পড়ে যাওয়া, মানে প্রচণ্ড চিটচিটে করে করা, মানে সব কিছু আর কি ওর মধ্যে একসাথে ঘটছে। আর এই সব কিছুর মধ্যে ও যত বেশি ট্রাই করছে যে ও ছেলেটাকে অ্যাভয়েড করবে বা ছেলেটার সাথে কথা বলবে না, ওর ফোন তুলবে না, বাট হচ্ছে উল্টোটাই। এরকম যখন ওর বাড়িতে হচ্ছে, তো ওর বাড়িতে ওর মা একদিন ওর উপর রেগে গেছে যে একটা কথা বললে মেয়ে 10টা কথা বলে দিচ্ছে, মানে একটুও ধৈর্য ওর মধ্যে থাকছে না। তো ওকে বলেছে তুই এভাবে কেন কথা বলছিস। তো সেই সময় আমি বললাম যে সেই সময় কিন্তু ও ওর বাড়িতে এই অভিকের কথাটা বলে ফেলে যে আমি এখন অভিকের সাথে কথা বলছি, আমি ওকে ভালোবাসি, এরকম করে অনেক কথা বলে ফেলে যে আমরা বিয়ে করবো, এরকম নানান কথা বলে। তোর মা তো শুনে অবাক হয়ে গেছে যে মেয়ে বলছে যে একজনের সাথে কথা বলি, আমার খুব ভালো বন্ধু, ওকে বিয়ে করবো, ভালোবাসি, সব আবার কি, কোনোদিনও তো এরকম শুনিনি। তো তখন ওর মা, মৌয়ের মা ওকে বলছে যে তাহলে তুই আমাদের সাথে পরিচয় করা, কে, আমরাও তো দেখি কে, ছেলেটাকে ডেকে পাঠা। এবার ছেলেটাকে যখন ডেকে পাঠানো হয়, ওদের বাড়িতে আসে ছেলেটা, অভিক আর কি। অভিক আসে এবং অদ্ভুত বিষয় হচ্ছে অভিকের কিন্তু আসার একেবারেই ইচ্ছে ছিল না। মৌ ওকে জোর করে বারবার বারবার আসতে বলে এবং সেই জন্যই কিন্তু আসে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে যখন ওই অভিক এসছিল মৌদের বাড়িতে, ও কিন্তু বিশেষ যে খুব ভালো করে কথা বলা বা খুব খোলামেলা হয়ে খুব মানে ফ্রি মাইন্ডে কথা বলা, সেটা কিন্তু অভিক বলতে পারেনি। শুধু বারবার এই কথাটাই বলেছিল যে অভিক বলেছিল আর কি যে ও মৌকে বিয়ে করতে চায়, এই কথাটুকুই শুধু বারবার বারবার বলছে। ওর বাড়ির সম্পর্কে কথা, ওর বাবা মায়ের সম্পর্কে কথা, কোনো কিছুই কিন্তু ঠিকমতো বলে না। তো এই বিষয়গুলো দেখে মৌয়ের বাবা মায়ের একটু সন্দেহ হয়। তোর বাবা মা বলেছিল যে ঠিক আছে, তোমার যা এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট আছে বা তুমি যে চাকরি করো তার পে স্লিপ হোক বা অ্যাটলিস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার হোক, আই কার্ড হোক, কিছু একটা তুমি আমাদেরকে পাঠিও। সেটা তুমি জেরক্স কপিও পাঠাতে পারো, তুমি ফোনে ছবি তুলে পাঠাতে পারো, যা হোক তুমি পাঠিও। মানে ওনাদের না মনে একটা সন্দেহ হয়েছিল। আর ইন দ্য মিন টাইম যেটা মৌয়ের ক্ষেত্রে হয় যে মৌ না মানে প্রত্যেকটা বিষয়, মানে রাতের বেলা যখন ও শুতো, ওর না মনে হতো যে ওই যে আমি বললাম যে চোখের নিচে কালি পড়ে গেছিলো, সেটার কারণ ছিল এটা, যেটা ও লিখেছে যে মৌ শুতো, ওর ঘুমটা কিন্তু খুব ভালো আসতো, যেহেতু সারাদিন কাজকর্মের মধ্যে থাকতো, রাতের বেলা অবভিয়াসলি টায়ার্ড থাকলে ঘুম তো আসবেই। কিন্তু প্রত্যেক দিন ওর মানে কথা হয়তো ছেলেটার সাথে 11টা 11:30 অবধি বললো কি 12টা অবধি, তো তারপর যখন ও ঘুমোতে যেত ঘুমিয়ে পড়তো, বাট ঠিক তার 1 থেকে 1.5 ঘন্টার মাঝখানে ওর দরজার সামনে মনে হতো কেউ একটা দাঁড়িয়ে আছে। এবং বহুদিন হয়েছে ও ঘুম থেকে ধরপড়িয়ে উঠেছে, উঠে লাইট জ্বালিয়েছে, ঘরের ভিতরে হাঁটাচলা করে দেখেছে কেউ আছে কিনা, তো দেখছে কেউ নেই। এবং এটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হতে হতে এটা কিন্তু কন্টিনিউয়াস হতে থাকতো। এবং ও যখনই মানে ওর মনে হতো যে কেউ একজন ঘরের মধ্যে রয়েছে, সেই মুহূর্তেও লাইটটা জ্বালিয়ে দিত, এবং লাইটটা জ্বালানোর পরে ও কিছুক্ষণ মনে সাহস পেত, এবং তারপরে এই বিষয়টা এত বেশি রেগুলার হতে থাকে যে ও প্রত্যেক দিন রাতের বেলা আর মানে আলো অফ করতো না ঘরে, ও আলো জ্বালিয়ে শুতো। কিন্তু আলো জ্বালিয়ে শুলে কি হবে, ও ঘরের মধ্য থেকে, ওরই আর কি ঘরের শুধু মধ্য থেকে বিভিন্ন টাইপের মানে বাজে বাজে আওয়াজ, মানে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর আর কি আওয়াজ, কারোর হাসির আওয়াজ, কারোর কান্নার আওয়াজ, কারোর হেঁটে চলে বেড়ানোর, এগুলো কিন্তু ও পেত লাইট জ্বালানো অবস্থাতেও। আর এদিকে ওর বাবা মাকেও কিছু বলতে পারতো, মানে ওর অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। এবার ওর যখন এরকম মানে অবস্থা হয়ে যায়, আর যেহেতু ও যে প্রফেশনে ছিল সেই প্রফেশনে কাস্টমার নিয়ে কাজ করা, কাস্টমার ডিলিং একটা বিশাল বড় ব্যাপার, সেটাও ঠিকমতো করতে পারছিল না। তো ওর তখন যে যে এক বান্ধবী ছিল, যে কালিগ, সেই কালিগ ওকে বলে যে তোমার তো মনে হচ্ছে শরীরটাও ঠিক নেই, মনটাও ঠিক নেই, তুমি একটা কাজ করো, তুমি কিছুদিনের জন্য একটা লিভ নাও, 1 মাসের জন্য একটা লিভ নাও। তো তখন মানে যেহেতু
সেই সময়টা ছিল শীতকাল, মানে শীতকালে শেষে দিই, মানে মোটামুটি আর কি বিয়ের সিজনটা তখন, মানে পিক সিজনটা চলে গেছে। তো ওখানে অ্যাপ্লাই করলো ছুটির জন্য যে আমার শরীর টরীর ভালো নেই। এবার যেহেতু বিয়ে, ও যেটা লিখেছে যে বিয়ের সিজনে এই সমস্ত গয়নাগাটি কেনার জন্য একটা প্রচুর রাশ থাকে, তো ছুটিটা মোটামুটি মানে স্যাংশন হয়ে যায় যে ঠিক আছে ও 1 মাস ছুটিতে যাবে। তো তখন ওর যে ওই কলিগ বান্ধবী ছিল, তো সেই বান্ধবী যেদিন ওর ছুটিটা স্যাংশন হয় সেদিন না ওর হঠাৎ করেই মানে ছেলেটার সাথে কথা বলতে বলতে, মানে সেদিনও একটা আর কি ঝগড়াঝাটি মতো হচ্ছিল ফোনে, সেটাও বিয়ে নিয়ে। তো না ওখানেই শরীরটা ওর খারাপ হয়ে পড়ে। তো তখন ওর যে আর যে কালিগ ছিল সে একটা ট্যাক্সি নিয়ে ওর বাড়ি অবধি ওকে পৌঁছে দেয়, মৌকে। এবার এবং এই কালিগ কিন্তু সেই যে আর কি সমস্তটা জানতো আর কি মোটামুটি। তো যে কালিগ আর কি ওকে পৌঁছে দিয়েছিল, তো সেই কালিগ মেয়েটি ওর মায়ের সাথে কথা বলে। তো ওর মা তো খুব চিন্তায় পড়ে গেছে যে বাবা মেয়েকে এতটাই অসুস্থ হয়ে গেছে মেয়ে, যে ওকে ট্যাক্সি করে বাড়ি পৌঁছে দিতে হলো। তো ওই কালিগ ওর মায়ের সাথে কথা বলে, মৌয়ের মায়ের সাথে, এবং সেটা কিন্তু মৌ তখন জানতো না। মৌকে শুইয়ে দিয়েছে একটু খাবার দাবার খাইয়ে। তো ওই কালিগ বাড়ি যাওয়ার আগে মৌয়ের মাকে বলে যে আমি তো ওকে বেশ কিছুদিন ধরেই দেখছি, ওর কিন্তু মানে মনে হচ্ছে কিছু একটা ওর সমস্যা হয়েছে, এবং এমন একটা সমস্যা যেটা হয়তো ও বলছে না, না হলে ও নিজে জানে না। ওর যে এরকম, মানে ও বলছে যে আমাদের শোরুমে সবসময় দেখুন, আপনারা প্রত্যেকেই যারা জুয়েলারি শোরুমে গেছেন বা এরকম শোরুমে দেখবেন সেটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়, চারিদিকটা পুরো ঝাঁ চকচক করে, চারিদিকে গোল্ডের গয়না রেখা হয়েছে, সব চারিদিকটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়। সেই মানে শোরুমের মধ্যে এরকম পয় পরিষ্কার শোরুমে ওর কালিগ বলে যে মৌ কিন্তু প্রচণ্ড রকমভাবে আষ্টে গন্ধ পায়, ওর মনে হয় যে চারিদিকটা খুব নোংরা। ইভেন আমাদের শোরুমে এমপ্লয়ীদের জন্য যে চা কফি হয় সেটাও খেতে পারে না। বলছে ওকে একবার ডাক্তার দেখান, আর মনে হচ্ছে এটার অন্য কোনো ব্যাপার থাকতে পারে, আপনারা ওকে না একটু ভালো করে কাউকে দিয়ে ঝাড়ানো হোক বা কোনো কিছু একটা আপনারা করুন। এটা কিন্তু শুধুমাত্র ওর মানে মেডিকেল প্রবলেম নয় বলে মনে হচ্ছে। আর ওই ছেলেটার ব্যাপারেও কিন্তু ও সেভাবে কিছু বলে না, কিন্তু আর কি একটু আর কি কোশ্চেন করে যে ছেলেটাই বা কেমন, সেটা মাঝে মধ্যে ওকে এরকম উদ্ভট উদ্ভট কথাবার্তা বলতো। তো এই বিষয়গুলো কিন্তু মৌয়ের মা জানতো না। তো মৌয়ের মা যখন এই কথাগুলোর কালিগের মুখে শোনে, উনি একেবারে আকাশ থেকে পড়ে, এবং উনিও তখন মনে মনে চিন্তা করেন যে ওনার মেয়েকে উনি এত ভালো করে রান্নাবাড়ি করে দিচ্ছে, মাঝখানে ওকে ডাক্তারও দেখানো হয়েছে, ওসব ডাক্তারও কিছু বলেনি, যে না বলেছে সব ঠিক আছে। তো উনি না খুব চিন্তায় পড়ে যায়। তো তখন ওর মা কি করলো, একদিন ওই ছেলেটার নাম্বারে ফোন করে, অভিককে ফোন করে, এবং ফোন করে ছেলেটার সম্পর্কে মানে বেশ কিছু কথাবার্তা জিজ্ঞেস করে ওকে, যে ওকে বলেছিল যে সার্টিফিকেটগুলো দিতে ওর এডুকেশনাল কোয়ালিফিকেশানের, বা ও যেখানে চাকরি করে সেখানকার। তো অদ্ভুতভাবে ছেলেটা কিন্তু কোনো ইনফরমেশান শেয়ার করতে পারেনি, মানে না ছেলেটা ওর এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট দিয়েছে, না ও যেখানে চাকরি করে সেখানকার কোনো পে স্লিপ হোক বা ওর আই কার্ড হোক, কিচ্ছু কিন্তু দিতে পারেনি। তো তখন মৌয়ের বাবা মা ওই ছেলেটিকে বলে দেয় যে তুমি কিন্তু আমার মেয়ের সাথে একদম মেলামেশা করবে না, ওকে ফোন করবে না, ওকে একদম ডিস্টার্ব করবে না, একদম পরিষ্কার বলে দেয়। এবং এরপর থেকে কিন্তু মৌয়ের উপরে যে এফেক্টটা পড়ে, মৌ কিন্তু প্রচণ্ড রকমভাবে ওর শারীরিকভাবে ওর শরীর খারাপ হতে থাকে, এবং এমন শরীর খারাপ হয়ে যায় ওর যে ও বিছানা থেকে উঠতে পারছে না। কিন্তু যে মেয়েটার কিন্তু ওর কিন্তু কোনো রোগ নেই, কোনো অসুবিধে কিচ্ছু ছিল না, যা 3 দিনের মধ্যে ওর শরীর এতটা খারাপ হয়ে যায় যে ডাক্তারকে বাড়িতে আনতে হয়, মানে ও আর ডাক্তারখানায় যেতে পারছে না, ওকে ডাক্তার বাড়িতে আসে, এবং ডাক্তার বাড়িতে এসে বলে যে ওকে ইমিডিয়েট হসপিটালাইজড করতে হবে। তো হসপিটালে দেয়া হয়, ওর স্যালাইন চলে, ওর সমস্ত টেস্ট হয়, এবং টেস্ট করে যেটা জানা যায়, মানে ডাক্তারের পরিভাষায় ডাক্তার যেটা বলছে প্রেশার প্রচণ্ড লো হয়ে গেছে, মানে শরীরে কোনো কিচ্ছু নেই আর কি, মানে কিছু নেই বলতে আর কি যে ভিটামিন মিনারেলস যেগুলো থাকে সেগুলো প্রচণ্ড লো হয়ে গেছে, প্রোটিন কন্টেন্ট শরীরে একদম নেই, সমস্ত লেভেল আর কি যেগুলো আর কি হওয়া দরকার, রক্ত কমে গেছে, মানে কাইন্ড অফ অ্যানিমিয়া বলা যেতে পারে। তো বলছে ওকে খুব ভালো করে খাওয়া দাওয়া করাতে হবে, খুব রেস্টে থাকতে হবে, এগুলো বলে দেয়। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওর দুটো আঙুলের, মানে দুটো হাতের যে কেনো আঙুলটা রয়েছে, তো মানে কনিষ্ঠা আর কি, যেটা সেই কনিষ্ঠা দুটো আঙুলে নাকি ওর কালচে কালচে মতো একটু দাগ হয়ে যায়, এবং এই কালচে দাগটা দেখে, যেটার কোনো কারণ ছিল না কিন্তু, তো সেই কালচে দাগ দেখে ওর মায়ের কিন্তু সন্দেহ হয়। তো সেই সময় ওরা আর কাল বিলম্ব না করে ওরা না মানে ওখান থেকেই, মানে ওদের বাড়ি যেখানে, সেখান থেকেই ওখানে একজন খুব ভালো একজন আর কি পুরোহিত, তিনি হচ্ছে মায়ের পুজো করেন, মা দুর্গার পুজো করেন, তো তার সাথে কন্ট্যাক্ট করে। কারণ ওনারা তখন মানে মৌয়ের মায়ের তখন কোথাও না কোথাও উনি বুঝে গেছে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। তো
তিনি তার সাথে যখন যোগাযোগ করে তো তিনি বলেন যে ওনার একজন পরিচিত আছে, তিনি এই সমস্ত কাজ করেন, উনি করেন না, বাট উনি যেটুকু আর কি দেখেন মৌকে বাড়িতে যখন আনা হয়, উনি বলেন যে ওর উপরে মানে কিছু একটা গন্ডগোল হয়েছে, ওর উপরে কিছু একটা ক্রিয়া আদি হয়েছে। তো উনি সঙ্গে সঙ্গে ওনার সাথে কন্ট্যাক্ট করেন, যিনি আর কি এগুলো দেখেন। তো তিনি নাকি দেখে বলেছিলেন যে এই মেয়েটার উপরে প্রচণ্ড রকম খারাপ একটা কালো জাদু করা হয়েছে, এবং যে কালো জাদুটা করা হয়েছে সেই কালো জাদুটাই শুধু করা হয়েছে তা নয়, ওর উপরে একটা বশীকরণ মতো করা হয়েছে, এবং কালো জাদুটা করা হয়েছে এই কারণে যাতে ওকে দিয়ে বা ওর জীবনী শক্তি বা ওর যা যা ভালো রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে অন্যের যাতে কোনো কার্যসিদ্ধি হয়। এবং বলছে যে ওটা একদিন দুদিন, ওকে বহুদিন থেকে এই বশীকরণ কালো জাদুটা করা হচ্ছে, এবং সেটা খাবারের সাথে ওকে কিছু একটা মিশিয়ে খাওয়ানো হয়েছে। যাই হোক, তো সবার এটা বুঝতে আর বাকি রইল না যে কাজটা কে করে থাকতে পারে, সেটা হচ্ছে ওই অভিক। আর ওই যে বলেছে যে খাওয়ার মধ্যে, সেটা হচ্ছে পরবর্তী সময় মৌ বুঝতে পারে যে ওর যে খুব কেক খেতে ভালো লাগতো, ওই যে ওকে প্রথমবার কেক আর ফুলটা দিয়েছিল, কেকটা কিন্তু এসে বাড়িতে কিছুটা খেয়েছিল, ওই যে কেকটাও খেয়েছিল ওর ওইটার মধ্যেই কিন্তু ও বশীকরণের জন্য কিছু একটা ক্রিয়া আদি করেছিল, এবং সেটা মৌ ভুল করে খেয়েও নেয়। যাই হোক, তো এরপরে ওকে বিভিন্ন রকমের তাবিজ দিয়ে, ফুল মাথার মধ্যে দিয়ে, মানে ওকে তো ঠিক করার চেষ্টা চলছে। ওদিকে যে ছেলেটাও ছাড়বে না, ছেলেটাও মাঝে মধ্যেই ফোন করছে, একদিন ওর বাড়িতে চলে আসে ইভেন, তো সেদিন ওর বাবা বাড়িতে ছিল, তো ছেলেটাকে মানে ভালো রকমভাবে ছেলেটাকে কথা শোনানো হয়, কিন্তু এইসব কিছু বলা হয়নি যে তুমি এরকম কেন করছো, সব কিছু বলা হয়নি, শুধু বলে দেয় যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি আসবে না। তো তারপরে এতটাই খারাপ অবস্থা হয় যে ওর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করতে হয়, ওর ফোন নাম্বার চেঞ্জ করতে হয়। তো তারপরে প্রায় 2 মাস ভোগার পরে ও কিন্তু আলটিমেটলি সুস্থ হয়, এবং ওর মানে শারীরিক দিক থেকেও খুবই, তারপরেও কিছুদিন দুর্বল ছিল, বাট তারপরে আস্তে আস্তে ভালো হয়ে যায়। এবং তারপরে না মানে একটা বিষয় মৌ নিজে বুঝতে পারে, যেটা ও বলেছে যে ও যে মানে ওর উপরে যে একটা বশীকরণের কিছু একটা করা হয় সেটাও বুঝতে পারে, কারণ ওই ঘটনার পরে যখন ও আস্তে আস্তে সুস্থ হয়, তারপরে ও বুঝতে পারতো যে সেটার নাম শুনলে ওর মানে যাকে বলে প্রচণ্ড রাগ হচ্ছে। মানে ও এখন ভাবে যে এই সমস্ত কথাগুলো শোনার পর আমি ওর সাথে কথা কী করে বলতাম। এবং আরও এটাও জানতে পারে পরবর্তী সময়, ওর যেহেতু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল, বা আরও মানে ওর বন্ধু বান্ধব আরও সব কিছু রিসার্চ করে ওরা জানতে পারে যে ছেলেটা কিন্তু অনেক কিছুই ওকে মিথ্যে কথা বলেছিল। ও কোনো আইটি কোম্পানিতে চাকরি করতো না, ও কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেনি, মানে ও এই এই সব কাজই করতো। কিন্তু হঠাৎ করে মৌকেই বা কেন খুঁজে পেয়েছিল বা ওকেই কেন টার্গেট করেছিল সেটা কিন্তু আজও জানে না। তো যাই হোক, এই সমস্ত কিছু ফেস কাটিয়ে 2023-এ ওর কিন্তু বিয়ে হয়, ও খুব ভালো আছে, এবং ও এটা মনে করে যে একটা মানুষকে প্রপার না জানা চেনা হলে কখনোই তার হাতে দেওয়া কিছু অ্যাটলিস্ট খাওয়া তো উচিতই না। দুদণ্ড হয়তো কথা বলা যায়, কিন্তু কখনোই কোনো কিছু খাওয়াটা একেবারে সেফ নয়। তো এটাই ছিল ঘটনা। মৌকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। ও ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ করবেন, আর প্লিজ আপনারা একটু আমাদের চ্যানেলের ঘটনাগুলোকে একটু সকলের সাথে শেয়ার করে দিন, তাহলে অনেক উপকার হবে। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।